এহসান তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, কখনো দেখেছেন আপনি এই এহসান তালুকদারের শিকার মিজ হতে? না। ইনশাআল্লাহ তাহলে এটাও হবে না। এই বলে হাসিবকে ডাক দেয়। হাসিব, এদিকে আয় তো। হাসিব দৌড়ে এহসানের সামনে আসে আর বলে। জি ভাইজান বলেন। এহসান চেয়ার থেকে উঠে যেতে যেতে বলে, কাল দক্ষিণের মাঠে ফসলে যে টাকা নিয়ে এসেছিস তার থেকে ওনাকে 1 অথবা 2 দিয়ে দিস চা নাস্তা খাওয়ার জন্য। তারপর আলতাফ হোসেনের দিকে তাকিয়ে বলে, চা নাস্তা খেয়ে নেবেন সাহেব, আর কোনো ভুল যাতে না হয়। আসি, আসসালামু আলাইকুম। এই বলে এহসান বাগান থেকে চলে যায়। আর হাসিব আলতাফ হোসেনকে 2 লক্ষ টাকা দিয়ে বিদায় দেয়। এদিকে মেহনুর অনেকক্ষণ পর ধীরে ধীরে উঠে অজু করে নামাজ পড়ে নেয়। এখনও সে জায়নামাজে বসে আছে আর নিজের অন্ধকারে তলিয়ে যাওয়া ভবিষ্যৎ নিয়ে ভাবছে। এহসান ঘরে এসে দেখে মেহনুর জায়নামাজে বসে আছে। এটা দেখে কিছুটা শান্তি পেল মনে। মেহনুরের মুখ দেখার জন্য মেহনুরের সামনে যায়, কিন্তু তাও দেখতে পারছে না, মাথা নিচু করে বসে আছে। এই বেয়াদব নারী এহসান জানে ওর উপস্থিতি টের পেয়ে এমনটা করছে, তাই খুব রাগ হচ্ছে এর জন্যে। এহসান জানে এটা অহেতুক রাগ, কিন্তু তাও কেন রাগ হচ্ছে। এহসান শান্ত সুরে ওকে ডাক দেয়। মেহনুর। এমন আকস্মিকভাবে ডাক দেওয়ার কারণে মেহনুরও মুখ তুলে ওর পানে তাকায়। ব্যাস, এই শেষ। এহসানের অন্তর মেহনুরের এই অবুঝ চাহনি এহসানের বক্ষস্থল অবধি গিয়ে গেঁথে যায়। নামাজ পড়ার জন্য পরনের ওড়না গোল করে মাথায় পেঁচিয়েছে, যার কারণে মেহনুরের মায়াবী মুখখানা অতি সুন্দর লাগছে। এহসান নিজ মনে ভাবে, এই নারী কতটা রূপ দেখবো আল্লাহ, তুমি ভালো জানো। এ তো পুরো কবুতরের বাচ্চা লাগছে। ইস, মনে হচ্ছে 2 গাল বারবার কয়েক হাজার বার চুম্বন করতে। মেহনুর মনে মনে ভাবছে। এই কুত্তাকে দেখে কেন জানি আমার অন্তর অবধি বিষাদ হয়ে যায়। ফের চোখ নামিয়ে নেয় মেহনুর। তখন এহসান ওর অতি নিকটে এসে হাঁটু গেড়ে বসে। মেহনুর এটা দেখে স্তব্ধ হয়ে যায়, কারণ এহসান ওর নিকট আসা মানে ওর আজরাইল ওর কাছে আসা। এতটা ভয়ঙ্করভাবে ভয় পায় এহসানকে মেহনুর। এহসান ওর 2 গাল আলতো করে ধরে নিজের মুখের দিকে করে। ভয়ে মেহনুরের ঠোঁট অবধি কাঁপছে। এহসান হেসে বলে, জানিস তোকে এই রূপে একদম কবুতরের বাচ্চা মতো লাগছে। মেহনুর ভয়ে ভয়ে বলে। আমায় ছাড়ুন, আমার কষ্ট হচ্ছে। এহসান তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে। এতটা যত্ন নিয়ে স্পর্শ করি তাও তোর। এহসান হাত সরিয়ে নেয়। মেহনুর মৃদুস্বরে বলে, কলঙ্কের ছোঁয়া যতই যত্নের হোক, তা হয় বিষাক্ত। এহসান দীর্ঘশ্বাস ফেলে উঠে যায়। কিছু না বলে কাপড় রাখার ঘরে যায়। তাকে অফিসে যেতে হবে। এটা দেখে মেহনুর অবাক হয়ে যায়, কারণ এই একটি কক্ষের ভেতর কতগুলো কক্ষ সম্ভব। প্রথমত এই কক্ষটি 2টি বড় বড় কক্ষে বিভক্ত। প্রথমে দরজা খুলে একটি কক্ষ, যেখানকার মাঝখানে রয়েছে রাজকীয় একখানা বড় সোফা, একটা রাজকীয় বইয়ের সেলফ যেখানে হাজারো বই রয়েছে, আর 2টি রাজকীয় ধরনের ক্যাবিনেট প্রথম কামরায়। তারপর একটি বড় দরজা, যেখানে মখমলের পর্দা ঝুলানো। সেই দরজা অতিক্রম করলে আরও একটি বড় কক্ষ, যেখানে রাজা বাদশাদের মতো মখমলের কাপড়ের চাদর দিয়ে সাজানো রাজকীয় একটি বিশাল বিছানা। এখানেও রয়েছে রাজকীয় একখানা বড় সোফা। এই কক্ষে একটি বড় বেলকনিও রয়েছে, তবে মেহনুর এখনও সেখানে যায়নি। এছাড়াও রয়েছে একটি বড় কালো টেবিল, যেখানে রাখা আছে অনেক কিছু, ল্যাপটপ, কম্পিউটার ইত্যাদি। আরও রয়েছে কক্ষের দেয়ালে অনেক ছোট ছোট তাকের মতো সেলফ, যেখানে বিভিন্ন সংবর্ধনার প্রতীক, অ্যান্টিক জিনিসপত্র সুন্দর করে সাজানো। একটা মধ্যম আকারের রাজকীয় ওয়ার্ড্রপ রাখা আছে, যার উপরে রাখা কোরআন শরীফের 3টি খণ্ড, একটি তসবি। ড্রয়ারে সম্ভবত জায়নামাজ রাখা, কারণ এখান থেকে মেহনুর জায়নামাজ নিয়েছে। বিছানার 2 পাশে রয়েছে সুন্দর 2টি ছোট টেবিল। এই কক্ষের ঝাড়পাতিগুলো অত্যন্ত দৃষ্টিনন্দন। আর বাকি রইল ওয়াশরুম। এক ওয়াশরুম 3 ভাগে বিভক্ত। একদিকে গোসলের জন্য থাই লাগানো, বেশ বড়সড় কক্ষের মতো, আর অন্যদিকে থাই দিয়ে আবৃত টয়লেট, আর মাঝখানে বড় একখানা বেসিন অজুর জন্যে। ওয়াশরুমের পাশে একটা দরজা দেখে প্রথমে মনে হয়েছিল সেটিও ওয়াশরুম, কিন্তু এখন বুঝতে পারছি সেটি কাপড় রাখার কক্ষ। এই বাড়ির ভেতর এতটা সুন্দর, অথচ বাইরে থেকে পোড়ামাটির রং করে রাখা হয়েছে। দেখে মনে হয় কত বছরের পুরনো রাজবাড়ি। এটাও চিরসত্য, এটা রাজবাড়ি। তাদের পূর্বপুরুষদের মধ্যে কেউ একজন এই এলাকায় রাজা ছিলেন। তার সবচেয়ে বড় মহলটি এরা পেয়েছে, আর ছোট মহলটি পেয়েছে মেহনুররা। এহসান তৈরি হয়ে বেরিয়ে আসে। মেহনুর ঘরের সৌন্দর্যের মধ্যে ডুবে আছে। তখনই হঠাৎ এহসানের কণ্ঠে ধ্যান ভাঙে মেহনুরের। দেখে নে, এখন থেকে এই মহলের রাজার রানী তুই। মেহনুর অবাক হয়ে এহসানের দিকে তাকায়, চোখে বিস্ময়। সারা জীবনে যতবার এহসানকে দেখেছে সবসময় পাঞ্জাবি পায়জামায় দেখা, ধবধবে সাদা কিংবা কখনো হালকা রঙের পোশাকে, কিন্তু আজ এহসান যেন এক অন্য রূপ ধারণ করেছে। কালো স্যুট, কোট, চকচকে কালো জুতা, বা হাতে কবজিতে ঘড়ি, আর চুলগুলো যেন আলাদা যত্ন নিয়ে গুছিয়ে রাখা। মেহনুর কিছুক্ষণ স্তব্ধ। এমন করে আগে কখনো দেখেনি এহসানকে। স্বাভাবিক অবস্থায় তাকে সুদর্শন মনে হয়, কিন্তু আজকের এই নতুন রূপ যেন মেহনুরের মনের কল্পনার সব প্রতিচ্ছবি ছাড়িয়ে গেছে। তবুও মেহনুরের মনে প্রশ্ন জাগে, যাকে সে এত অপছন্দ করে তার কি সৌন্দর্য চোখে পড়ে? হয়তো নয়।
তাই মেহনুর তাচ্ছিল্যের সুরে বলে। কোনো পাপের রানী হতে আমি চাই না। এহসান মৃদু হেসে বলে। কিছু বলে না মেহনুর, শুধু ঘৃণা ভরে তাকিয়ে থাকে এহসানের পানে। এহসান তার ব্যাগ হাতে নিয়ে সালাম দিয়ে বেরিয়ে যায়। এহসান বেরিয়ে এসে আপন মনে বলে। বুকটা কেঁপে ওঠে যখন তোর চোখের ঘৃণা আমাকে বিদ্ধ করে। এহসান চলে যাওয়ার খানিকক্ষণ পর এশা কক্ষে প্রবেশ করলো, তার হাতে খাবারের একটা থালা। মেহনুর এখনো এক জায়গায় স্থির হয়ে বসে আছে। এশাকে দেখে এক পলক তাকায়, তারপর দ্রুত মুখ ঘুরিয়ে নেয়। এশা ধীর পায়ে এগিয়ে এসে মেহনুরের সামনে খাবারের থালাটি রাখে। মুখে এক ধরনের বিষণ্ণতা ঝুলেছিল, নরম গলায় বলে। খুব রাগ হচ্ছে তাই না আমার উপর? মেহনুর ধীর চোখে তার দিকে তাকায়, ছলছল কণ্ঠে বলে। কি করব বল, তোর ভাইয়ের জন্য আমার জীবনটাই শেষ হয়ে গেল। এখন আমার কি করা উচিত তুই বল। এশা এক দীর্ঘশ্বাস ফেলে বলে। দেখ মেহনুর, আমিও জানি এই ব্যাপারটা খুব নোংরা, আমার নিজেরও ঘৃণা হয়, কিন্তু কি করব? আমার কিছুই করার নেই, কেউ আমার কথা শুনবেও না। আর ভাইজান, সে তোকে কখনোই ছাড়বে না। আমার ভাইজান খুব বেশি বাজে একটা লোক। মেহনুরের চোখে কান্নার ঢেউ ভেসে উঠে ফুপিয়ে ফুপিয়ে বলে। তোর ভাই একটা জানোয়ার, একটা পশু। সে আমার ভাইটাকে কুকুরের মতো মেরেছে, কি দোষ ছিল ওর? এই কথা বলে সে হাউমাউ করে কেঁদে ওঠে। এশা দ্রুত তার গাল বেয়ে গড়িয়ে পড়া অশ্রুগুলো মুছে দিয়ে বলে। আমি কি করব বল, কিছুই করার নেই আমার। যা হোক এখন খেয়ে নে যান, ওষুধ খেতেও খেতে হবে, তুই খুব অসুস্থ। এশা এক লোকমা ভাত মেহনুরের মুখের সামনে ধরে। মেহনুর গলা চেপে এক লোকমা গিলে ফেলে। এহসান যখন তার কোম্পানিতে নিজের কক্ষে প্রবেশ করলো, চোখে পড়ল টেবিল জুড়ে ফাইলের স্তূপ। গোটা অফিস যেন নীরব, কিন্তু কাজের চাপ তার মাথার উপর পাহাড় হয়ে ভর করেছে। সব চিন্তা সরিয়ে সে নিজের চেয়ারে বসলো, হাত বাড়িয়ে একটা ফাইল তুলে নিয়ে সই করতে শুরু করলো। কিন্তু কাজের মাঝে তার মন যেন অন্য কোথাও ছুটে গেল। রাতুলের মুখ বারবার মনে পড়তে লাগলো। সেই প্রতিদ্বন্দ্বী, সেই শত্রু, যে এখন তার জীবনের বর্তমান সবচেয়ে বড় বাধা। কিছুক্ষণ নিঃশব্দে বসে থাকে এহসান, তারপর গভীর চিন্তায় নিমগ্ন হয়ে টেবিলের উপর রাখা ফোনটা হাতে তুলে নেয়। এক মুহূর্ত দেরি না করে ফোন লাগায় একজন রাশিয়ান কন্ট্যাক্ট কিলারের কাছে। উদ্দেশ্য একটাই, রাতুলকে সরিয়ে দেওয়ার জন্য একজন কিংবদন্তি স্নাইপার হায়ার করা। কারণ রাতুল এখন সর্বদাই নিরাপত্তার চাদরে মোড়া, তাকে সামনে থেকে আঘাত করা অসম্ভব। ওকে দূর থেকে উড়াতে হবে। এহসান নিজের মনে ফিসফিস করে। রাশিয়ান কিলারের সঙ্গে আলাপের পর সে ঠিক করে একজন দক্ষ স্প্যানিশ স্নাইপারকে হায়ার করবে, এমন একজন যার এক শটে সবকিছুর সমাপ্তি ঘটে। পরিকল্পনা অনুযায়ী এহসান তার কাজ সম্পন্ন করে। বুকের ভেতরটা হালকা লাগলেও চোখে এক অদ্ভুত অন্ধকার নেমে আসে। রাতুল, এবার তোর কাহিনী শেষ। নিজ মনে এহসান কঠিন স্বরে বলে ওঠে। মাগরিবের নামাজ পড়ে মেহনুর জায়নামাজে বসেছিল, শান্ত পরিবেশে চোখ বন্ধ করে বসে আছে। কিন্তু হঠাৎ কক্ষে প্রবেশ করে এশা, আমেনা বেগম, এনিসা বেগম এবং আয়েশা বেগম। তাদের দেখে মেহনুর চোখ খুলে অতঃপর তাড়াতাড়ি জায়নামাজ ছেড়ে দ্রুত দাঁড়িয়ে যায়। চোখে বিস্ময়ের ছাপ স্পষ্ট, ভরকে যাওয়ার কারণে তাদের হাতে সাজানো 3টি থাল ছিল। মনে হচ্ছে এই একটি অদৃশ্য পরিকল্পনার সূচনা। তারা একে একে থালাগুলো বিছানায় রাখেন। মেহনুর কিছু বলতে যাবে, তখনই এশা ওকে হাত টেনে বিছানায় বসিয়ে দেয়। মেহনুরের শ্বাস আটকে হতবাক হয়ে বলে। কি করছো তোমরা? এসব কি? তখনই আয়েশা বেগম ঠান্ডা কণ্ঠে বলেন। মেহনুর, আজ তোমার আর এহসানের বিয়ের 2 দিন হয়ে গেছে, অথচ তোমাদের সোহাগরাতের কোনো ব্যবস্থাই করা হয়নি, তাই আজ সেই ব্যবস্থা করা হবে। মেহনুর তার কথা শুনে ভয়ানকভাবে আটকে উঠে এক লাফে উঠে দাঁড়িয়ে বাজখায় কণ্ঠে বলে। কি সব বলছো তোমরা? উনি আমার চাচা হন, চাচা আমার। ওনার সাথে এমন কিছু কখনোই সম্ভব নয়। পাগল হয়ে গেছো তোমরা? আরে আমি কি মানুষ? তোমরা তোমরা আমাকে একটু তো নিস্তার দাও। এনিসা বেগম ধীরে ধীরে মেহনুরের হাত ধরে টেনে বিছানায় বসিয়ে দেন। তার মাথায় হাত বুলিয়ে বলেন। দেখ, এটা এই বংশের নিয়ম। এহসান এখন তোর স্বামী, তাকে তার প্রাপ্য মর্যাদা ও অধিকার দিতে হবে। মেহনুর এমন উত্তর পেয়ে দাঁত চেপে বলে। আমি তো তাকে স্বামী হিসেবে মানি না, তাহলে এইসব বাজে রাতের কি দরকার? আয়েশা বেগম শীতল সুরে বলেন। তুমি মানো বা না মানো, এটাই চিরসত্য, তুমি এখন এহসানের অধীনস্থ, আর তার খুশি করাই তোমার দায়িত্ব। আমেনা বেগম সান্ত্বনা সুরে বলেন। মেহিনুর, তুমি বুঝতে পারছো না? তুমি যদি এমন করো, হয়তো এহসান বড় কিছু করতে পারে। মেহনুর সারা শরীরে একটা শূন্যতা অনুভব করে। তার মুখ থেকে একটি শব্দ বের হয় না, এক অসহায়তা ভর করে। এই মুহূর্তে মন চাচ্ছে এক দৌড়ে বাড়ি চলে যেতে, গিয়ে নিজের আব্বার বুকে লুকিয়ে যেতে, কিন্তু সে জানে এমন কিছুই সম্ভব নয়। তার চারিপাশে যেন শুধু অন্ধকার, অমানবিকতা। তাদের আচরণে কোনো মানবিক অনুভূতি আছে কি? তারা কি মেহনুরের মন বুঝে? না, বুঝে না। তারা যদি বুঝতো তবে কি এমন করতো? না, করতো না।
এদিকে মেহনুরকে স্তব্ধ হয়ে যেতে দেখে এশা হতাশ হয়ে ধীরে ধীরে একটা তালা থেকে মেহেদি বের করে এবং মেহনুরের হাতে নিজের হাত নিয়ে কামিজের হাত গুটিয়ে লাগিয়ে দেয়। এশার ভিতরটাও তোলপাড় হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই তার, সে নিরুপায়। মেহনুর এশার দিকে তাকায়, চোখে এক ধরনের নিঃশব্দ কষ্ট, কিন্তু আফসোস নিজের কিছুই করার নেই। তার হাতে কিছুই নেই, শুধু নিজের অস্তিত্বের প্রতি এক অদৃশ্য ঘৃণা জন্মাচ্ছে এখন। কারণ এহসান বলেছিল মেহনুর তার এক পবিত্র অস্তিত্ব। আমেনা বেগম মেহনুরের অন্য হাতে মেহেদি লাগিয়ে দেন। মেহনুর শূন্য চোখে তাদের কাজ দেখে এই বাস্তবতার সঙ্গে সে এক অদ্ভুত সম্পর্ক তৈরি করতে পারছে না। এনিসা বেগম আর আয়েশা বেগম কক্ষ থেকে চলে যান, কারণ বাড়ির পুরুষদের চা নাস্তা তৈরি করে দিতে হবে। তখন এহসানও অফিস থেকে চলে এসেছে। সে যখন সিঁড়ি বেয়ে কক্ষে যেতে যাবে তখন এনিসা বেগম বলেন, আব্বা, এখন কক্ষে যেও না, অন্য কক্ষে যাও। এহসান সবকিছু বুঝে যায়। মায়ের কথা মতো অন্য কক্ষে গিয়ে গোসল করে পাঞ্জাবি পায়জামা পরে বাগানে বসে জমি জমার হিসাব করতে থাকে বাপ ভাইদের সাথে। এশার আজান শোনা যায়। মেহনুরকে এশাও আমেনা ধীর কণ্ঠে বলেন, যাও নামাজ পড়ে নাও হাত ধুয়ে। মেহনুর কাঠের পুতুলের মতো নির্বিকারভাবে তাদের নির্দেশ অনুসরণ করে অজু করে এসে নামাজে দাঁড়িয়ে যায়। এশা তখন কিছু গোলাপ নিয়ে এসে পুরো কক্ষ সাজিয়ে নেয়, কয়েকটা মোমবাতি জ্বালিয়ে দেয়। ঘরটা এখন ফুলের ঘ্রাণে ভরপুর, মৌ মৌ করছে। অন্যদিকে মেহনুর নামাজ শেষে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এশা ও আমেনার দিকে। তার মনে প্রশ্ন আসে, তারা তো মেয়ে, তাহলে কিভাবে অন্য একটা মেয়ের ভিতরের অনুভূতি অনুভব করতে পারছে না? আর তাদের কি করার? এই তালুকদার মঞ্জিলে তো পুরুষের উপরে ওঠা সম্ভব নয়, তাই তারাও ওর মতোই নিরুপায়। মেহনুর নিজের হাতের দিকে তাকায়। দুই হাতের মেহেদি দেখে তার মনটা বিষাদ হয়ে ওঠে। গাঢ় রঙের মেহেদিতে রাঙানো হাতগুলো দেখে মেহনুর ভাবতে থাকে, আজ যদি এমনটা না হতো তাহলে খুশির সাথে আমিও মেহেদি পরতাম। কাল তো আমার আঁকতে ছিল রায়ানের সাথে, কত স্বপ্ন ছিল, অথচ কিচ্ছু হলো না। উল্টা আজ এমন একজনের জন্য মেহেদি পড়তে হচ্ছে যে আমার জীবনের সবচেয়ে ঘৃণিত পুরুষ, যে শুধু কলঙ্কের ছোঁয়া। মেহনুরের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। তার নিজের অস্তিত্বের প্রতি এক ধরনের ঘৃণা সৃষ্টি হচ্ছে। মেহনুরের নামাজ শেষ দেখে এশা একটা প্লেটে খাবার নিয়ে আসে। তারপর মেহনুরের সামনে বসে দুপুরের মতো তার সামনে 2 লোকমা খাবার ধরে। মেহনুর ছলছল চোখে একবার এশার দিকে তাকায়, অতঃপর নিঃশব্দে গুনে গুনে মাত্র 4 লোকমা ভাত খায়। তারপর আর মুখে নেয় না। এশা তাকে জোর করে কিছু খেতে বলে না, কারণ সে জানে মেহনুরের ভিতর কি চলছে। খাবার খাইয়ে মেহনুরকে সাজিয়ে দেওয়ার জন্য সবাই প্রস্তুত হন। ঘরের পরিবেশটা যেন এক অদ্ভুত শান্তিতে ভরে উঠেছিল। এশা ও আমেনা মিলেই তন্ন তন্ন করে প্রস্তুতি নিচ্ছিল। অতঃপর সেই থালা থেকে একটা খয়েরি কালারের নেটের শাড়ি বের করে তাকে পরানো হয়। শাড়িটা গায়ের উপর কোমলভাবে বসে যায়, যেন তার শরীরের প্রাকৃতিক সৌন্দর্য আরও ফুটিয়ে তোলে। তারপর মেহনুরের ঘন চুলগুলো ছেড়ে দেওয়া হয়, সেগুলোকে সুন্দর করে আঁচড়ানো হয়, যেন আকাশের নীলাভ দুলাল বাতাসের মতো গড়িয়ে গড়িয়ে আসে। মেহনুরকে যত্ন করে সাজানো হচ্ছিল, উদ্দেশ্য তাকে পরিপূর্ণরূপে তুলে ধরা। হালকা লিপস্টিক তার গোলাপি অধরে লাগানো হয়, সুন্দর করে কাজল দিয়ে দেওয়া হয় তার মায়াবী চোখে। সাজানো শেষে মেহনুরকে আয়নার সামনে দাঁড় করানো হয়। আজ প্রথমবার জীবনে সাজলো মেহনুর। অনেক অবাক হয়ে আয়নার দিকে তাকিয়ে থাকে। সারা জীবনে কখনো সে সাজেনি। সাজগোজ তার পছন্দ না। সে ভাবতো সাজতে হবে নিজের স্বামীর জন্যে, তার হালাল পুরুষের জন্য, কিন্তু আজ তাকে এক পাপের জন্য সাজতে হচ্ছে। তার ভেতর থেকে এক ভয়ানক অশান্তি অনুভব হয়। নিজের নারীত্বের প্রতি এক অজানা ঘৃণা সৃষ্টি হচ্ছে আজ। তার দৃষ্টি আয়নায় তার নিজের শরীরের উপর স্থির। এটা কি আমি? মেহনুর নিজেকে চিনতেই পারে না। আজ যে নারীত্ব তাকে গর্বিত করা উচিত ছিল, আজ তা পরিণত হয়েছে এক অন্ধকার অধ্যায়ে। শাড়িটি এমনভাবে পরানো হয়েছিল পেটের কিছু অংশ স্পষ্ট দেখা যাচ্ছিল। মেহনুর ভয়ে ভয়ে নিজের শরীরের দিকে তাকায়। বুকের ভিতর এক তীব্র সংকোচ সৃষ্টি হয়। ভয়, ভয় আর ভয়, এ যেন এক অভিশাপের মতো তাকে গ্রাস করছে। তার দম বন্ধ হয়ে আসছে এটা ভেবে ভেবে যে কিছু সময় পর এহসান তাকে ভোগ করবে, সর্বাঙ্গে ওই অপবিত্র হাতের স্পর্শ পাবে, নিজের অস্তিত্ব ওই পাপিষ্ট পুরুষের সাথে বিলীন হয়ে যাবে। চোখে পানি জমে আসে, কিন্তু এই মুহূর্তে যে কাদাও নিষেধ। তখনই মেহনুরের কানে আমেনা বেগমের কথাটি আসতে থাকে, মেহনুর, খেয়াল রেখো এহসান যাতে তোমার উপর সন্তুষ্ট থাকে। তোমার স্বামীকে খুশি করার দায়িত্ব তোমার। এই কথা যেন মেহনুরের ভিতর আরও একটা নতুন যন্ত্রণা সৃষ্টি করে। কেন তাকে এমন করতে বলা হচ্ছে? তার আত্মসম্মান, তার স্বাভাবিক সত্তা, সেটাই কেন এহসানের সন্তুষ্টির জন্য চলে যাচ্ছে? একে একে সবাই কক্ষ ত্যাগ করেন। মেহনুর এক দীর্ঘশ্বাস নেয়। বুকের ভেতর ভীষণ উত্তেজনা, বিষণ্ণতা আর ভয় একসঙ্গে ঘূর্ণায়মান হয়ে ওঠে। ধীর পায়ে বেলকনির দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। আজ যে সব শেষ হয়ে যাবে ওই পাপের হাতে। এহসান থমকে দাঁড়ায় ঘরের সামনে এসে, কিন্তু সাহস করে দরজা ঠেলে ভেতরে ঢোকার শক্তি পাচ্ছে না। বুকের ভেতর ধুকপুক করছে, শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে যাচ্ছে। কতটা ভয়ঙ্কর সুন্দর এই অনুভূতি।
এমনটা তো কখনো হয়নি তার সঙ্গে। মেহনুরের রূপ আজ হয়তো অন্য মাত্রায় পৌঁছে গেছে। তার সৌন্দর্যের গভীরতা শুধু আল্লাহই জানেন। এই নারী কতটা আবেদনময়ী হতে পারে বিনা সাজে তা তো জানে এহসান। আজ সবাই মেহনুরকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে রেখেছে। কেমন দেখাবে সে? এহসান আর কল্পনা করতে পারছে না। হাজারো সংকোচ নিয়ে অবশেষে কক্ষে প্রবেশ করে সে। কলিজা ধরফর করছে। এতটা ধরফর তো 7-8 জন মানুষকে একসঙ্গে খুন করতেও করেনি। ভেতরে প্রবেশ করতে এক মিষ্টি ঘ্রাণ নাকে আঘাত করে, যা ফুলের সুবাস। সারা কক্ষে অসংখ্য মোমবাতি জ্বলছে। আলোর ছটা এক অপূর্ব দৃশ্য সৃষ্টি হয়েছে। আল্লাহর হুকুমে যেন এই সৌন্দর্য। এহসান ধীরে ধীরে সামনে এগোয়, কিন্তু পা যেন ভারী হয়ে এসেছে, সামান্য কাঁপছে। বুক ভরে শ্বাস নিয়ে দরজার পর্দা সরিয়ে পা রাখে সে আসল কক্ষে, যেখানে তার রানী অপেক্ষা করছে। মেঝেতে পা রাখতেই সামনে তাকায়, বুকের ভেতর ধক করে উঠে। সামনে দাঁড়িয়ে আছে তার মায়াবতী। অন্যদিকে তাকিয়ে মেহনুর পিছনে ফিরে আছে, পরনে খয়েরি রঙের শাড়ি। পাতলা শাড়ির আড়ালে ধবধবে সাদা শরীরের অবয়ব ফুটে উঠছে আবছাভাবে। তার হাঁটুর নিচ পর্যন্ত নেমে আসা এলোমেলো চুল এক অনন্য আকর্ষণ তৈরি করেছে। আহা, এতেই যেন এহসানের হৃদয় গলে যাচ্ছে। অজান্তেই হাত পা কাঁপছে তার। ধীরে ধীরে আপন নারীর দিকে এগিয়ে যায় সে। মেহনুর তখন আকাশের দিকে তাকিয়েছিল। এহসানের উপস্থিতি টের পেয়ে ধীরে ধীরে ফিরে তাকায়। সেই দৃষ্টি এহসান স্তব্ধ হয়ে যায়। সেই গোলাপি ঠোঁট সামান্য লিপস্টিকের ছোঁয়ায় আরও মোহময় হয়ে উঠেছে। আর সেই আঁখি জোড়া, সেই মারাত্মক আঁখি যার গভীরতা একবার হারিয়ে গেলে আর ফিরে আসার উপায় থাকে না। তার মধ্যে কাজল টেনে দেওয়া হয়েছে, এতে আরও ভয়ঙ্কর সুন্দর হয়ে উঠেছে এই আঁখি। মনে হচ্ছে এই দুই আঁকিতেই ডুবে যেতে। শাড়ির পাতলা আঁচল শরীরের অবয়ব স্পষ্ট করে তুললেও তার দৃষ্টি সেখানে টিকেনি। সে আটকে গেছে ওই ভয়ঙ্কর সুন্দর আঁখি জোড়ায়। মেহনুরও অনুভব করে এহসানের তীব্র চাহনি। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকার পর আচমকা হেসে বলে, তাকিয়ে আছেন যে, ভোগ করবেন না? এহসান চমকে উঠে, কি বলল এই মেয়ে? তার কণ্ঠের ভারী আবরণ মুহূর্তে ভেঙে পড়ে। তার চমকে ওঠার প্রতিক্রিয়া দেখে মেহনুর আরও বিস্মিত হয়। তারপর ক্ষোভে অভিমানে নিজের শাড়ির আঁচল একটানে ফেলে দিয়ে চিৎকার করে বলে, নিন, ভোগ করে নিন। এখানেই ইচ্ছা শেষ করুন। আপনার বাড়ির মহিলারা বলেছেন যেন আপনাকে খুশি করি, তাই বিলিয়ে দিলাম নিজেকে। নিজের নারীত্বকে এবার নিশ্চয়ই খুশি আপনি, তাই না? শব্দগুলো ছুরির মতো বিঁধতে থাকে এহসানের বুকে। সে কিছু বলে না। দীর্ঘশ্বাস ফেলে হাত বাড়িয়ে পড়ে থাকা শাড়ির আঁচল টেনে তোলে। মেহনুরের তীব্র ঝাপটা এতটাই শক্ত ছিল যে আঁচলের সাথে ব্লাউজের কিছু অংশ কাঁধ থেকে সরে গেছে। উন্মুক্ত হয়েছে এতে তার ভিতরের অনাবৃত অংশ। কিন্তু এহসান, সে কেবল ধীরে ধীরে মেহনুরের কাঁধের ব্লাউজটা ঠিক করে দেয়। পড়ে থাকা অর্ধেক আঁচলখানা তুলে হাতে নেয়, নরম হাতে গুছিয়ে দিতে দিতে বলে, নারী ভোগ বিলাসের জন্য নয়, নারী ভালোবাসার জন্য হয়। নারীকে ভোগ করতে হয় না, ভালোবাসতে হয়। নারী ফুলের মতো একটু অযত্ন হলেই ঝরে যায়, তাই নারীকে যত্নে রাখতে হয়। মেহনুর থমকে যায়, বাক্যহীন হয়ে যায়। সেই প্রথম থেকে সেই পুরুষকে ভয় পেতে ভুলে গেল। এই পুরুষ তো ভয়ঙ্কর নয়, বরং এক বিস্ময়। মেহনুর হতবাক। এহসানের চোখের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ, যেন বুঝে নিতে চাইছে এই মানুষটা সত্যিই এমন, নাকি নিছক কিছু ভালো লাগার শব্দ চুরে দিয়ে তাকে একরকম আশ্বস্ত করছে। তারপর ধীরে ধীরে হাসলো মেহনুর, বিষাদ মেশানো এক করুণ হাসি। ভালোবাসেন আপনি? ভালোবাসেন নারীদের? এহসান কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর শান্ত গলায় বলল, হ্যাঁ, ভালোবাসি। নারী আল্লাহর দোয়া, ওদের মর্যাদা দিতে হয়, না হলে মানুষ হবে বৃথা। মেহনুর চোখ নামিয়ে নিল। মনে হলো দীর্ঘদিনের জমে থাকা ক্লান্তি তার শরীর থেকে ধীরে ধীরে গলে পড়ছে। এহসান ধীরে ধীরে হাত বাড়িয়ে দেয় মেহনুরের অর্ধ উন্মুক্ত কোমরে। এহসানের হাত নিজের উন্মুক্ত কোমরে স্পর্শ করতে মেহনুর ভয়ঙ্করভাবে কেঁপে ওঠে। প্রথম পুরুষালী স্পর্শ পেলে কাপারি কথা। মেহনুর মুহূর্তেই অবশ হয়ে যাচ্ছে, বুকের ভিতর শ্বাস আটকে আসছে, তার গলা শুকিয়ে যাচ্ছে, হাত পা কেমন যেন অসাড় হয়ে পড়ছে। এহসানের হাত শক্ত হয়ে আসে, কোমরের চারিপাশে তার উষ্ণতা টের পেয়ে মেহনুর ছটফট করে ওঠে। নিজের 2 হাত দিয়ে এহসানের কবজি শক্ত করে খামচে ধরে ফেলে। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ছুবেন না, কষ্ট হচ্ছে, দম বন্ধ লাগছে আমার, শরীর অবশ হয়ে আসছে। এহসান তার চোখের দিকে তাকায়। তারপর কিছু না বলে এক ঝটকায় মেহনুরকে পাজাকোলা করে তুলে নেয়। মেহনুরের হৃৎপিণ্ড মুহূর্তেই কানের কাছে এসে দাঁড়ায়। সে এতটাই ভয় পেয়ে যায় যে আঁচলে মুখ ঢেকে ফেলে, শ্বাস আটকে আসে। এহসান মৃদু হেসে ফিসফিস করে বলে, প্রথম পুরুষালী স্পর্শে স্বপ্নরে এমন অবশ হয়ে যায়, তবে চিন্তা করিস না, অল্প কিছুদিনের মধ্যেই অভ্যাস হয়ে যাবে। মেহনুর ভেবেছিল এহসান হয়তো তাকে বিছানায় নিয়ে যাবে, কিন্তু তার ধারণা ছিল ভুল। এহসান তাকে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে আসে। এতে আরো বেশি মেহনুর ভয় পেয়ে যায়, কারণ এই পুরুষ ভয়ঙ্কর পুরুষ। আল্লাহ ছাড়া আর কেউ জানে না কখন কি করবে, যা ইচ্ছে হয় তাই করে এই এহসান। এহসান মেহনুরের কোমর আরো শক্ত করে ধরে। ধীরে ধীরে
সদর দরজাটা পার হয়ে বাড়ির পেছনের পুকুর পাড়ের দিকে চলে আসে, যেখানে এক অন্ধকার ছায়ার মতো পরিবেশ। চারপাশটা নিস্তব্ধ, তবে থমথমে নয়, কারণ আজ চাঁদ পুরোপুরি উকি দিয়েছে। চাঁদের আলো যেন পুরো পৃথিবীকে এক রহস্যময় আলোয় ঢেকে দিয়েছে। চারিপাশে শুধু ঝিঝি পোকার ডাক শোনা যায়। মেহিনুর আতকে উঠে অবাক চোখে দেখে এহসান তাকে নিয়ে পুকুর পাড়ে এসেছে। তার মনে হয় এহসান হয়তো আবারও তাকে ডুবিয়ে দেবে, ঠিক যেমন সকালবেলার মতো। এতে মেহিনুর ভয়ে এহসানকে আরো কাছে টেনে নিয়ে ভয় ভীতিতে এহসানের বুকের দিকের পাঞ্জাবির অংশ শক্ত করে খামচে ধরে, আর ভয়ে চোখ মুছতে মুছতে চিৎকার করে বলে, না না ইহসান চাচা, এমন করবেন, আমি মরে যাব। এখন আমায় ফেলবেন না পুকুরে। এহসান একটু মুচকি হেসে তার দিকে তাকায়। তার চোখের কোণেও নিষ্ঠুরতা নেই, বরং একটা রহস্যময় দৃষ্টি। সে মেহিনুরকে সিঁড়ি বেয়ে নামতে থাকে। মেহিনুর কাঁপতে কাঁপতে নিজের দুই হাত শক্ত করে এহসানের গলা জড়িয়ে ধরে, কাঁপা কাঁপা গলায় বলে, আমি যদি আমাকে ফেলেন আপনাকেও পড়তে হবে, ফেলবেন না। এহসান কিছু বলল না, শুধু সে মুচকি হাসে। তারপর এহসান মেহিনুরকে পুকুরের সিঁড়িতে অতি যত্নে বসিয়ে দেয়। মেহিনুর অবাক হয়ে যায়, কারণ চারপাশটা অসাধারণ সুন্দর হয়ে উঠেছে। জোনাকি পোকার আলোর ঝিলিক আর এক অদ্ভুত মিষ্টি ঘ্রাণ নাকে বাড়ি খাচ্ছে। মেহিনুর জানে এই ঘ্রাণ সোজা এহসানের শরীর থেকে আসছে, কারণ এর আগে সে এই ঘ্রাণ অনুভব করেছে। এহসান ওর পাশে বসে, এটা দেখে মেহিনুর কিছুটা দূরে সরে যায়। এহসান মুচকি হেসে সামনে তাকিয়ে বলল, দৌড়ে আর কোথায় যাবি বলতো আমায়? থাকতে তো হবে সারাটা জীবন আমার এই বক্ষস্থলে। মেহিনুর মলিন কণ্ঠে বলে, আপনার বক্ষস্থলে থাকার চেয়ে জাহান্নামে থাকাটাই বেশি উত্তম। এহসান মেহিনুরের দিকে তাকায়, নিজ চোখে এক অদ্ভুত অনুভূতি। কেন জানি আজ তার প্রাণ প্রিয়সীকে অন্যরকম লাগছে, খুব ভালোবাসতে ইচ্ছে করছে, আপন নারী রাখিতে ডুবে যেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু আফসোস তার সময় এখনো হয়ে ওঠেনি। এহসান মুচকি হেসে ঘায়াল কণ্ঠে বলে, তোর এই আখি জোড়া ঘায়েল করে দেয় আমায়। শেষ হয়ে যায় আমি, হারিয়ে ফেলি নিজেকে। মনে চায় শুধু তোর দিকে তাকিয়ে থাকি, একাধারে তাকিয়ে থাকি তোর আখি পানে। দুনিয়া থমকে যায়, হারিয়ে যায় আমি তোর দৃষ্টিতে। এহসানের এমন কথা শুনে মেহিনুর এক পলক তাকায় এহসানের পানে। এহসান তার দিকে তাকিয়ে আছে, তবে সেই দৃষ্টিতে কোনো পাপ নেই, অপবিত্রতা নেই, আছে শুধু কোমলতা। এহসানের এমন নিষ্পাপ চাহনি মেহিনুরকে স্থির করে দেয়। তার মনে এক অদ্ভুত প্রশ্ন ওঠে, কি হয়েছে? কেন এই পুরুষ এমনভাবে তাকাচ্ছে আমার দিকে? কিছু অদ্ভুত ভাবনা মাথায় ঘুরতে থাকে, কিছু উল্টোপাল্টা করবে না তো? এহসান কেন তাকে এমন কথা বলল? তার চোখগুলো সত্যি কি এতটা সুন্দর? মেহিনুর কিছুটা বিভ্রান্ত, কিছুটা অস্থিরতায় মুখে পড়ে যায়। তখনই হঠাৎ এহসান এক পলকে তার পাশে এসে গা ঘেঁষে বসে। মেহিনুর এতে এক ঝটকায় কেঁপে ওঠে। এহসান আস্তে করে তার বাঁ হাত মেহিনুরের মাথা পেছনের দিকে নিয়ে মেহিনুরের মাথাটা নিজের কাঁধে রাখে। মেহিনুর মাথা তুলতে চায়, কিন্তু এহসান নিজের বাম হাত মেহিনুরের উন্মুক্ত কোমরে রাখে। মেহিনুর ভয়ঙ্করভাবে আটকে ওঠে। এই নিয়ে এটি তার জীবনে দ্বিতীয়বার পুরুষালী স্পর্শ, যা এহসান তার শরীরে স্পর্শ করেছে। মেহিনুরের কলিজা ধকধক করতে থাকে, শরীরের তাপ বাড়তে থাকে, আর সে নিজেকে সামলাতে পারছে না। তাই নিজের হাত দিয়ে এহসানের উরুর পায়জামার পাঞ্জাবির কিছু অংশ খামচে ধরে, যেন কিছুটা স্থির থাকতে পারে। এহসান শান্ত সুরে বলে, যদি আর নড়াচড়া করিস তবে এই হাত ব্লাউজের ভিতরে যাবে। মেহিনুর কিছু বলতে পারে না। তার শরীর অবশ হয়ে গেছে এহসানের এই স্পর্শে। তার দৃষ্টি এহসানের দিকে স্থির হয়ে থাকে, যদিও তার মনে অনেক প্রশ্ন, অনেক অনুভূতি উথাল পাথাল হয়ে যাচ্ছে, কিন্তু চুপচাপ বসে থাকে এহসানের কাঁধে মাথা রেখে। এহসান এক দৃষ্টিতে তাকিয়ে তার দিকে এবং মেহিনুরকে অনুভব করতে থাকে। মেহিনুর কাঁপা কাঁপা গলায় বলে, তাকাবেন না আমার দিকে। এহসান হালকা মুচকি হেসে বলে, তাকাতে তো চাই না, কিন্তু এই বেহায়া চোখ যে বারবার চলে যায় তোর পানে। মেহিনুর কিছু বলে না, চোখ বন্ধ করে নেয়, যেন আর কিছু না দেখতে হয়, কারণ এই পুরুষের মুখ দেখলে তার হৃদয়ের ঘৃণা আরো তীব্র থেকে তীব্র হবে। এহসান তাউস তাসমিয়া পড়ে সূরা মুলক তেলাওয়াত করতে থাকে। মেহিনুর তার এত সুন্দর কণ্ঠে তেলাওয়াত শুনে অবাক হয়ে যায়, কিন্তু কিছু বলে না। প্রিয় সূরা অথচ অপ্রিয় একজনের মুখ থেকে তেলাওয়াত শুনতে হচ্ছে। মেহিনুর মনে এক অদ্ভুত দ্বিধা জাগে, তার মনে প্রশ্ন জাগে, এহসান কি এত ভালোবাসা বা মায়ায় শোনাচ্ছে, নাকি তার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, সে বুঝতে পারে না। এসব ভাবতে ভাবতে আর তেলাওয়াত শুনতে শুনতে মেহিনুর ধীরে ধীরে ঘুমিয়ে যায়। তার চোখের পাতায় ক্লান্তি আর মনের মধ্যে শীতলতা ছড়িয়ে পড়ে। সারাদিনের অতিরিক্ত চিন্তা, দুশ্চিন্তা তার শরীরকে অবসন্ন করে দেয়। এহসান সূরা সম্পূর্ণ শেষ করে মেহিনুরকে ঘুমিয়ে যেতে দেখে আলগোছে উঠে মেহিনুরকে পাজা কোলে তুলে নেয়। ধীরে ধীরে এহসান মেহিনুরের দিকে এগোতে থাকে। তার চোখে মেহিনুরের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে এক অদ্ভুত আকর্ষণ অনুভব করে। কি করে এত আবেদনময়ী এই নারী? যদি একটু কম সুন্দর হতো তাহলে কি হতো? কিন্তু আল্লাহ তাকে এমন এক সৌন্দর্য দিয়েছেন যেন কোনো কিছুরই কমতি নেই। মনে মনে ভাবতে থাকে সে।
মেহিনুরকে যত্ন সহকারে কক্ষে নিয়ে এসে এহসান তাকে বিছানায় শুইয়ে দেয়, তারপর কাঁথা জড়িয়ে দেয় তার শরীরের উপর। কিন্তু এই যে এহসান মেহিনুরকে যতই প্রাণ ভরে দেখুক তাও তার মনে তৃষ্ণা মেটানো অসম্ভব। মেহিনুরের দিকে এক নজর তাকিয়ে এহসান মনে মনে বলে, যদি 1000 বছর তাকিয়ে থাকি তোমার দিকে, তো আমার চোখ বরাবরই যাবে তোমার পানে। কেন তুমি এত স্নিগ্ধ, কেন এত মায়াবতী তুমি? এতটাই মায়াবতী যে আমি তোমার সামনে এলে যে নিজ নিজ দুনিয়া ভুলে যাই। কেন কেন কেন? তার শ্বাস তীব্র হয়ে ওঠে, মনে হচ্ছে এই এক মুহূর্ত তার সবকিছু। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসে কাঁথার বালিশ নিয়ে শুয়ে পড়ে। কিন্তু তার মনে অস্থিরতা, এক অমিত আকর্ষণ যা তাকে মিথ্যে শান্তির খোঁজে পাঠায়। রাত 3টার দিকে মেহনুরের ঘুম ভেঙে যায়। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে মনে আসে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, তাই কাঁথা সরিয়ে উঠে বসে। কিন্তু এক মুহূর্ত পর তার মনে আসে, আচ্ছা আমি তো পুকুর পাড়ে ছিলাম, এখানে কিভাবে এলাম? তবে খুব তাড়াতাড়ি তার চিন্তা পাল্টে যায়, নিশ্চয়ই এহসান আমাকে এখানে এনেছেন। সে মনে মনে ভাবতে থাকে, তারপর আর কিছু ভাবার সময় পায় না, কারণ তার মন থেকে একটা কথাই বের হয়, বরকে খুশি করতে হবে, তার সন্তুষ্টি লাভ করতে হবে। বিছানা থেকে নামতে গিয়ে মেহিনুর পড়ে বিপাকে, কারণ ঘুমের মধ্যে নড়াচড়া করায় শাড়ি খুলে গেছে, তাই তার শাড়ি খসে গিয়ে একদিকে খুলে যায়। তবে কোনো রকমের শাড়ি ধরে সামনে এগিয়ে যেতে থাকে, কিন্তু তার পা শাড়ির সঙ্গে জড়িয়ে যায়, তাই ঠাস করে মেঝেতে পড়ে যায়। এহসান তার পড়ার শব্দ শুনে চোখ খুলে ফেলে, আশেপাশে তাকায়, উদ্দেশ্য কিসের শব্দ হলো তা দেখতে। তখনই মেঝের দিকে চোখ পড়ে, তার গা শিওরে উঠে, হুশ উড়ে যায় এহসানের। মেহনুরের অর্ধ শাড়ি পরা অবস্থায় আর উন্মুক্ত শরীরে দেখে এহসান কিছু বুঝে উঠতে পারে না, তবে পরক্ষণে দ্রুত গিয়ে মেহনুরকে কোলে তুলে নেয়। উদ্দেশ্য মেহনুরকে কাপড় রাখার কক্ষে নিয়ে যাওয়া। মেহনুর ভেতরে এক অদ্ভুত লজ্জা কাজ করে, মনে মনে সে চিৎকার করতে চায়, এই কি হলো, শাড়ি এমনভাবে খুলে গেল, কিন্তু মুখে কিছু বলে না। তার মুখ লাল হয়ে ওঠে, মাটির নিচে চলে যেতে ইচ্ছা হচ্ছে। ছি, কি লজ্জার বিষয়, তার সব এই পাপিষ্ট পুরুষ দেখে নিয়েছে, ছি ছি। এহসান মেহনুরকে কাপড় রাখার কক্ষে নিয়ে আসে, একটা চেয়ারে বসায়, তারপর অস্থির কণ্ঠে বলে, ব্যথা পেয়েছিস? হাঁটুতে, পায়ে, কোথায় বল আমায়? মেহনুর চোখ বুজে শ্বাস নিতে নিতে বলে, না, আপনি চলে যান, এখন এখান থেকে চলে যান। আমার আমার এহসান বলে, আচ্ছা বুঝেছি, তুই শাড়ি ছেড়ে 3 পিস পরে নিস, রাখা আছে নীল ওয়ার্ডরোবে, বুঝছিস? কিন্তু এহসান যায় না। নীল ওয়ার্ড্রপ থেকে একটা সাদা থ্রিপিস বের করে মেহনুরকে দিয়ে তারপর কক্ষ থেকে বেরিয়ে যায়। মেহনুর অবাক চোখে চারিপাশে তাকায়, এত এত কেবিনেটের শেলফ, এত এত কাপড়, জুতো, আল্লাহ মাবুদ, পুরো একখানা কাপড়ের শোরুম মনে হচ্ছে। মানুষ বড়লোক হলে যা হয় আর কতটা শৌখিন হয় তা এখানেই বোঝা যাচ্ছে। কিন্তু এসব বাদ দিয়ে মেহনুর শাড়ি খুলে উক্ত থ্রিপিসটি পরে কক্ষ থেকে ধীর পায়ে বেরিয়ে আসে, দেখে এহসান তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছে, তাই সেও অজু করে এসে ওড়নাখানা পেঁচিয়ে নেয় মাথায়। কি করবে, নামাজের হিজাব তো নেই। এহসান সালাম ফিরে মেহনুরের দিকে তাকিয়ে বলে, আর নামাজ পড়ে নেই। মেহনুর কিছু বলে না, চুপচাপ এসে নামাজে দাঁড়িয়ে যায়। সময়ও নেই, 4 রাকাত পড়তে পারবে কিনা তাতেও সন্দেহ, ফজরের আজান যে হয়ে যাবে। এহসান নিজের মোবাইল আর মসজিদের চাবি নিয়ে কক্ষ থেকে বেরিয়ে আসে, উদ্দেশ্য মসজিদে যাওয়া। তাড়াতাড়ি যাচ্ছে, কারণ মসজিদের মুয়াজ্জিন বাড়ি গেছেন, তাই এখন তার দায়িত্ব আজান দেওয়া। মেহনুর তাহাজ্জুদ আদায় করে মহান রবের কাছে হাত তুলে ডুকরে কেঁদে ওঠে, ইয়া আল্লাহ, আপনি জানেন আমি ওই পরিস্থিতিতে টিকতে পারবো না, কিন্তু তাও কেন আমায় এমন পরিস্থিতিতে ফেললেন? ইয়া রব, আমায় মাফ করে দিন, আমায় একটু দয়া করুন আল্লাহ। হাজারো কান্নার মোনাজাত শেষে মেহনুর সিজদায় মুখ গুজে থাকে। ফজরের আজান কানে আসতে মেহনুর বুঝে যায় এহসানই দিচ্ছে এই আজান। মুহূর্তে মনে পড়ে এই কারণে সে এত তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিল। চোখ বন্ধ করে ধীরে ধীরে আজানের উত্তর দিতে থাকে সে। আজান শেষ হতে নামাজে দাঁড়িয়ে যায় মেহনুর। নামাজ শেষে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। আবছা আলো আর কুয়াশায় মোড়ানো এই স্বপ্নময় সকাল মুগ্ধ নয়নে দেখতে থাকে সে। এই সময়টা রহমতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকালের সময়ে তোমাদের জন্য বরকত রাখা হয়েছে। আবু দাউদ 2606, তিরমিজি 1212। বড় তালুকদার বাড়ি যেন এক বিশাল সাম্রাজ্য, কোনো অংশেই কম নয়। বিশাল এক জমি, ঠিক মধ্যখানে দাঁড়িয়ে আছে তালুকদার মঞ্জিলের চারিপাশ ঘিরে উঁচু দেওয়াল। বাড়ির পেছনে বিশাল এক পুকুর, সামনের দিকে সুবিশাল বাগান, এক পাশেও বাগান, আরেক পাশেও। দুই বাগানের মাঝে প্রশস্ত রাস্তা, যা সদর গেট থেকে শুরু হয়ে মূল দরজার সিঁড়িতে এসে থেমেছে। তালুকদার বাড়ি 3 তলায় বিভক্ত। প্রথম তলা বিশাল বসার কক্ষ, 7-8টি ছোট কক্ষ, একটি বড় কক্ষ যা 2 ভাগে বিভক্ত, এক অংশ খাওয়ার জন্য, অন্য অংশ রান্নাঘর। দ্বিতীয় তলা বড় করিডোর, যার এক পাশে 4টি কক্ষ। করিডোর পেরোলে রাজকীয় বসার কক্ষ, রাজকীয় সোফা, বইয়ের শেলফ, সাজানো অজস্র আসবাব। বসার কক্ষের চারিপাশে অসংখ্য ব্যক্তিগত কক্ষ, একটি বড় কক্ষ যা বাড়ির মহিলাদের নামাজের জন্য নির্ধারিত। করিডোর পেরোলে বিশাল কক্ষ, এটাই এহসানের ঘর।
তৃতীয় তলা, চারপাশে প্রশস্ত বারান্দা, একটি বসার কক্ষ, পুরুষদের নামাজের জন্য মসজিদের মতো বিশাল কক্ষ, আরও কয়েকটি কক্ষ। এসব ভাবতে ভাবতে মেহিনুরের চিন্তার জাল ছিঁড়ে যায়। পিছন থেকে এশা ডাক দেয় তাকে। মেহিনুর পিছনে তাকিয়ে দেখে এশা একজন কাজের মহিলাকেও নিয়ে এসেছে, হয়তো রুম পরিষ্কার করার জন্যে। এশা তাকে উদ্দেশ্য করে বলে, তুমি পরিষ্কার করে নাও আপা। আচ্ছা। কাজের মহিলা দ্রুত ঘর পরিষ্কার করতে লেগে যায়। এশা এবার মেহিনুরের দিকে ফিরে। নিচে চল, আমার ডাকছে। চা নাস্তা খেতে হবে তো। মেহিনুর জোরপূর্বক হাসে। হুম। কি আর করার আছে। এশা গভীর দৃষ্টিতে মেহিনুরের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, তুই রেগে আছিস তাই না? তীব্র রাগ আমার প্রতি? মেহিনুর মুচকি হেসে ঠোঁট চেপে ধরল, যেন নিজের কষ্ট গোপন করার চেষ্টা করছে। তারপর ধীর স্বরে বলল, নিজের আপনজনই যখন আমায় বিক্রি করে দিল, তখন তোকে আর কি বলবো? কি বা করার আছে আমার? আর রাগ? মেহিনুর কিছুক্ষণ থেমে গলা পরিষ্কার করলো। রাগ তো অন্তত এই মুহূর্তে আমার সঙ্গে ঠিক যায় না, কারণ আমি শুধুই একটা কাঠের পুতুল মাত্র। এশার বুকটা মোচড় দিয়ে উঠল, ভাঙা গলায় অসহায়ের মতো বলল, ইস, যদি পারতাম তবে তোকে নিয়ে কোথাও চলে যেতাম, অজানা কোনো দেশে, যেখানে থাকবে না কোনো রক্তারক্তি, থাকবে না কোনো হিংসা বিবাদ, থাকবে না কোনো বিশ্রী লড়াই, থাকবে শুধু ভালোবাসা, কোমলতা আর স্নিগ্ধতা। মেহিনুরের চোখ টলমল করে উঠল, কিন্তু সে দ্রুত চোখের কোণে জমে থাকা জল মুছে ফেলল। তারপর মৃদু হেসে বলল, এসব ভাবনা কোনো দিনও সত্যি হবে না জান। আমাদের এই তালুকদার বংশের রক্তারক্তির মধ্যেই জীবন পার করতে হবে। এশা তাচ্ছিল্যের হাসি দিয়ে মাথা নাড়িয়ে বলল, আল্লাহ একটা জীবন দিলেন, তাও জন্ম নিতে হলে নিকৃষ্ট মানবের পরিবারে। মেহিনুর ধীরে ধীরে এশার কাছে এগিয়ে এসে তার মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে দিল। কণ্ঠটা নরম হয়ে গেল, যেন কোনো বড় বোন ছোট বোনকে সান্ত্বনা দিচ্ছে। বোকা মেয়ে, আল্লাহকে কখনো এইভাবে বলতে নেই। তিনিই জানেন কিসে আমরা ভালো থাকবো আর কিসে না। মেহিনুর একটু থামলো, তারপর গভীর স্বরে যোগ করলো, এই দুনিয়ার কষ্ট তো কিছুই না। সবচেয়ে ভয়ঙ্কর হলো কবর, হাসরের দিন। আমাদের আসল চিন্তা হওয়া উচিত সেটার জন্যই, প্রস্তুত হওয়া। এশা চুপ করে তাকিয়ে রইল মেহিনুরের দিকে। মেহিনুর তার হাত ধরে বলল, আচ্ছা চল নিচে যাই, দাদু ডাকছে। এশা কিছু বলল না, শুধু মাথা ঝুঁকিয়ে হাঁটা দিল। ফজরের নামাজ শেষ করে এহসান যখন বাড়ি আসে, মেহিনুরকে নিচে কোথাও দেখতে না পেয়ে বিরক্ত হয়ে উঠল। রাগে গলা চড়িয়ে ডাকলো, মেহনুর, মেহনুর, নিচে আসো। তার এমন আকস্মিক ডাক শুনে এনিসা বেগম তড়িঘড়ি রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। মাথার কাপড় ঠিক করতে করতে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আব্বা? এমন চিল্লাচ্ছিস কেন? এহসান বিরক্ত দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মা ওকে জানে না তালুকদার বাড়ির নিয়ম? ফজরের নামাজ পড়ে তেলাওয়াত করেই বাড়ির বোধ রান্নার কাজে লেগে পড়তে হয়। এতটুকু বলতে সিঁড়ির ওপার থেকে এশার কণ্ঠ শোনা গেল। ভাইজান এই তো চলে এসেছে। এহসান ও এনিসা বেগম ঘুরে তাকাতেই দেখলো সিঁড়ি দিয়ে নিচে ধীরে ধীরে নামছে মেহনুর ও এশা। মেহনুর ফিসফিস করে এশাকে বলল, তোর ভাই এই সাত সকালে কুত্তার মতো ঘেউ ঘেউ কেন করছে রে? এশা কিছুটা শান্ত স্বরে বলল। আরে বেয়াদব, নিজের স্বামীকে কেউ এভাবে বলে? মেহনুর তাচ্ছিল্য হাসি দিয়ে উত্তর দিল। কিসের স্বামী? আমি ওনার ভাতিজি। এশা বিরক্ত হয়ে বলল। হয়েছে মেরি মা, এবার মুখ বন্ধ কর। নিচে এসে মেহনুর এনিসা বেগমের দিকে তাকিয়ে বলল। দাদু? মেহনুরের গলা থেকে কথা কেড়ে নিয়ে এক প্রকার এহসান মুহূর্তে গলা চড়িয়ে বলল, আর একবার দাদু মুখ থেকে বের করছিস তো তোর গলা ফাটিয়ে দেব। আম্মা ডাকবে আম্মা, এখন উনি তো শাশুড়ি, দাদু নয়। মেহনুর ঘাটতারা উত্তর দেয়। দাদু ডাকবো তাতে আপনার কি? এহসান কাঠ গলায় বলে। থাপড়ে গাল লাল করে দেব বেয়াদব নারী। তখনই পেছন থেকে মনিরুল সাহেব বলেন, এহসান, তুমি নিজের সীমা ভুলে যাচ্ছ। তুমি কি জানো না তালুকদার বাড়িতে নারীদের অসম্মান করা হয় না? তুমি কি ভুলে গেছো মেহনুর তোমার স্ত্রী, তার সাথে কতটা সদয় হতে হবে? আর যদি একবার শুনি তুমি ওকে থাপ্পড় মারার কথা বলছো, তো আমার যে কোনো হাত তোমার গালেও বসে যেতে পারে। এহসান নীরবে দাঁড়িয়ে থাকে। মেহনুর এই সুযোগ কি হাতছাড়া করার মতো মানুষ না। সে সাহস নিয়ে বলে, বড় দাদা, তোমার ছেলে আমাকে 2 দিনে 4টারও বেশি থাপ্পড় মেরেছে। এর বিচার তুমি করো কিন্তু প্লিজ। এহসান এমন আকস্মিক কথা শুনে অবাক চোখে একবার তাকায় মেহনুরের দিকে, তো একবার নিজের আব্বার দিকে। তিনি তো রেগে মেগে তাকিয়ে আছেন এহসানের দিকে। মেহনুর পরিস্থিতি বুঝে এশাকে নিয়ে যায় রান্নাঘরে। চলে আসে। এখানে থাকলে এহসান এখন কাঁচা চিবিয়ে খেয়ে নিবে। রান্নাঘরে এসে এশা মেহনুরকে বলে, তুই নিজের বিপদ নিজে ডেকে আনছিস। মেহনুর, বাইজান তোর গালে কয়েকটা লাগিয়েও দিতে পারে। মেহনুর গাছাড়া ভাব নিয়ে বলে,
তোর ভাই তো কাপুরুষ, তাই আবার মারধর করবে। এখন এসব বাদ দিয়ে বলতো কি কি বানাবো। এসা কিছু বলতে যাবে তখনই এহসান পিছন থেকে বলে, এসা তুই যা, এই বেয়াদব নারীকে না হয় আমিই দেখাই দেব। ব্যাস মেহনুরের ভয় লাগতে শুরু করে, কারণ এত বড় মানুষই করলো। এখন এহসান একা পেয়ে যদি কষিয়ে কয়েকটা চর বসায় ওর গাল বরাবর, তখন কি এই মুখ আর মুখের মতো থাকবে? না, থাকবে না, বাংলার 5 হয়ে যাবে। এসা এহসানের কথা মতো চলে যায়। এহসান একটু এগিয়ে এসে বলে, সবার জন্য রুটি পরোটা তরকারি আগেই করা আছে, গরম করবি আর অন্য জাত নাস্তা তৈরি করবি, আর আমার জন্য শুধু গরু মাংস রান্না করবি। মেহনুর দাঁত চেপে বলে। কুত্তার মাংস রেঁধে দিই, খেয়ে নিন। এহসান মেহনুরের এমন উক্তি শুনে চোখ রাঙিয়ে বলে, ভুলে গেছিস থাপড়ের কথা? বেয়াদবি করার জন্য যেটা খালি দিব, আর একটা দিব। মেহনুর তাচ্ছিল্যে সুরে বলে, আপনি ভুলে যাবেন না, এখন যদি আমার গালে একটা থাপ্পড় পড়ে তো আপনার গালেও পড়বে। তাই এখন আমি আপনাকে ভয় পাই না। এহসান একটা চেয়ারে বসতে বসতে বলে, চুপচাপ রান্না কর, আর যে বেয়াদবিটা করলি তার ফল ভোগ করার জন্য তৈরি হও। মেহনুর আটার ডিব্বা নিতে নিতে বলে। কুত্তা সবসময় ঘেউ ঘেউ করতে পারে, কামড় দিতে পারে না। এহসানও হেসে উত্তর দেয়, সময় হোক, তখন না হয় বুঝিয়ে নিবি এই কুত্তা কোথায় কোথায় আর কেমন কেমন কামড় দিতে পারে। মেহনুরের এমন উত্তর শুনে চুপসে যায়। ছিহ, কি লজ্জাজনক ভাষা। নিজে আটা মাখাতে মাখাতে বলে, লজ্জা লাগে না ভাতিজিকে এমন কথা বলতে? এহসান মুচকি হেসে বলে, আমার এই ভুল হয়েছে, কাল রাতে যদি কাজটা সুন্দর মতো সেরে নিতাম তাহলে আজ হয়তো আর তোর মুখ থেকে অন্তত এই লজ্জার কথা শুনতে হতো না। মেহনুর আর একটা বাক্য উচ্চারণ করে না, চুপচাপ কাজ করতে থাকে। তখনই রান্নাঘরে প্রবেশ করে এনামের বড় ছেলে ইনাম, যার বয়স 8 বছর। রান্নাঘরে এসে মেহনুরকে দেখে অবাক চোখে বলে, কারিয়া মেহিনুর আপনি? মেহিনুর কারি প্রতি রমজানে সে দারুল কেরাতে কারিয়ানা পড়াই, তাই? মেহনুর ইনামকে দেখে মুচকি হেসে বলে, হ্যাঁ ইনাম, আমি। কিন্তু তুমি মসজিদ পড়তে যাওনি, আজ বাড়িতে কেন? ইনাম বলে, হ্যাঁ গিয়েছি তো, হুজুরের জন্য চা নিয়ে এসেছি। জানেন কারি, আমি তো কোরআন শরীফ খতম শুরু করে ফেলেছি। মেহনুর মুচকি হেসে বলে, মাশা আল্লাহ, মাশা আল্লাহ। আমি বলেছিলাম তো তোমায় যে তুমি পারবে। ইনামের চোখ যায় এহসানের দিকে। এহসান দেখে ইনাম বড় মানুষের মতো প্রশ্ন করে, ছোট আব্বা, আপনি এখানে কি করছেন? এহসান মেহনুরের দিকে তাকিয়ে হেসে উত্তর দেয়, তোমার ছোট আমাকে পাহারা দিচ্ছি বাবা। ইনামের ছোট্ট মাথায় কথাটা পুরোপুরি ঢোকে না, তাই কিছু না বলে বেরিয়ে যায়। ইনাম বেরিয়ে যেতে এহসান বলে মেহনুরকে, চা বসা, হুজুরকে চা দিতে হবে আর আমাকেও চা দে। মেহনুর কটমট করে তাকিয়ে উত্তর দেয়, হুজুরকে চা দিই আর আপনাকে বিষ দিই, বিষ খাবেন? এহসান ঠোঁট কেটে হেসে বলে, আল্লাহ এক সুন্দর জবান দিছে তোরে, যে জবান দিয়ে সবার জন্য সুন্দর কথা বের হলেও আমার জন্য তা হয় না। আস্তাগফিরুল্লাহ, মাবুদ মাফ করো তুমি। মেহনুর কিছু বলতে যাবে তখনই কারো আওয়াজ কানে আসে। মনিরুল সাহেব চিৎকার করে এহসানকে ডাকছেন। এহসান সাথে সাথে চমকে উঠে তাড়াতাড়ি বেরিয়ে আসে রান্নাঘর থেকে। মেহনুরও কিছু মুহূর্ত পরে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। এসে বুক ধর ধর করতে থাকে তার। বসার কক্ষে ওর দাদা, ছোট ভাই মেহরুব আর তার আব্বা এসেছেন। মেহনুর এগিয়ে যেতে মেহরুব এক প্রকার দৌড়ে এসে জাপটে নিজের বোনকে বুকে জড়িয়ে ধরে, যেন ছাড়লে এহসান মেহনুরকে এক ঝটকায় নিয়ে যাবে। মেহরুব পাগলের মতো বলতে থাকে। মেহনুর এগিয়ে যেতে মেহরুব এক প্রকার দৌড়ে এসে জাপটে নিজের বোনকে বুকে জড়িয়ে নেয়, যেন ছাড়লে এহসান মেহনুরকে এক ঝটকায় নিয়ে যাবে। মেহরুব পাগলের মতো বলতে থাকে, আমার বোন তুই ঠিক আছিস তো? কলিজা বল আমায়, তোর কোনো ক্ষতি করেনি তো? ওই পশুটা তোকে মেরেছে কি? বল বল, ভাইজানকে বল, তোর ভাইজান তোকে নিয়ে যাবে। দেখ তোর জন্য চলে এসেছে। জানিস কেউ ভালো নেই তোকে ছাড়া। আমরা ওই জমি দিয়ে দেব, প্রয়োজনে সব দিয়ে দেবো এই লোককে, তার বিনিময়ে তোকে নিয়ে যাব। তোকে ছাড়া বাঁচব না আমি। তোকে এই বাড়িতে এই নরক খাদক তিলে তিলে শেষ করে দেবে। নিয়ে যাব তোকে, একদম হতাশ হবি না, আল্লাহ নিশ্চয়ই আমাদের সাথে আছেন। ভাইদের প্রাণ মেহনুর, সে জানে এটা, তাই মেহরুবকে আরও শক্ত করে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করতে থাকে। কিন্তু কি শান্ত করবে, উল্টো নিজের ভিতর ফেটে কান্না আসছে, কলিজা ফেটে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে। ভাইজানকে এমন বাচ্চাদের মতো করতে দেখে কান্নার জন্য কিছু বলতেও পারছে না। ফুপিয়ে কেঁদে উঠে মেহনুর আর চিৎকার দিয়ে বলে, ভাইজান শান্ত হও, আমার কিছু হয়নি, কিছু করেনি আমায় কেউ। ভাইজান শান্ত হও, ভাইজান শান্ত হও, শান্ত হও। আর কিছু বলতে পারছে না কান্নার জন্য, গলা ছিঁড়ে যাচ্ছে কিন্তু কথা আর বের হচ্ছে না। ছেলে মেয়েদের এতটা আকুতি মিনতি দেখে মেহনুরের বাবা আর কিছু না ভেবে সোজা এহসানের পা জড়িয়ে ধরেন। চোখের জল ধরে রাখতে পারলেন না, কান্নায় কাঁপতে কাঁপতে বললেন,
এহসান, আল্লাহর জন্য হলেও আমার মেয়েটাকে ছেড়ে দে। আমার একমাত্র মেয়ে, আমি ওর জন্যই বাঁচি। ওই আমার প্রাণ, আমার ছেলেদের প্রাণ। দেখ, আমার 2 ছেলে পাগল হয়ে গেছে। আমার বড় ছেলে তো হাসপাতালে ভর্তি, কান্না করতে করতে তার শ্বাস বন্ধ হয়ে আসে। আল্লাহর দোহাই লাগে ভাই, ছেড়ে দে। সারা জীবন তোর গোলামি করব, কিন্তু আমার মেয়েটাকে ছেড়ে দে। আল্লাহর দোহাই লাগে। এহসানের মন গলে না, উল্টো নিজের পা ছাড়িয়ে মেহিনুরের বাবার সামনে বসে হো হো করে হেসে বলে, কষ্ট হচ্ছে বুঝি? কষ্ট হচ্ছে তাই না? নিজের আপনজনের জন্য, নিজের ছেলেমেয়ের জন্য। তাহলে ভাব আমার আব্বার কতটা কষ্ট লেগেছিল সেদিন, যেদিন তোদের সামনে আমার বড় ভাই মারুফকে খুন করেছিলি। একবার ভাব, পশুর দল কেমন লেগেছিল আমার আর আব্বার, যখন ওই জসিমরা আমার ভাইয়ের রক্ত দিয়ে আমাদের গোসল করিয়েছিল। আমার সামনে আমার ভাইয়ের নিজের দেহের বুক থেকে হৃৎপিণ্ডটা টেনে ছিঁড়ে এনে ধরিয়েছিলি। তখন তোরা শুধু তামাশা দেখছিস। তোদের চোখের সামনে তোদের এই চাচাতো ভাইকে খুন করে তোদের এই চাচাকে রক্ত দিয়ে গোসল করিয়েছিল, কিন্তু তোরা কিছুই করিসনি। সেদিন যদি আমি 9 বছর বয়সে না হয়ে আজকের মতো তাগড়া যুবক থাকতাম, আমার ভাইরা বাড়িতে থাকতো, তাহলে এমনটা হতো না। তোরা 6 জন 6 দিকে আসতি, তাহলে আমাকে আর আমার আব্বুকে বড় ভাইয়ের রক্ত দিয়ে গোসল করা লাগতো না। কি এমন হতো রে তোরা একটু সহ্য করলে? আমরা তো একই রক্ত ছিলাম, তাহলে এখন কেন আমি তোর মেয়েকে, তোর পরিবারকে দয়া করব? বল বল। এই বলে এহসান মেহিনুরের বাবাকে ধাক্কা দেয়। মেহিনুরের বাবা মাটিতে ধপাস করে পড়ে যান। কিন্তু আশ্চর্যের বিষয়, এহসান এত কিছু বলল অথচ মেহিনুর একটাও শুনতে পেল না। ওর কান ঝাঁঝা করে বাজছিল, মন শূন্য হয়ে গিয়েছিল। একটাই ভাবনা ঘুরপাক খাচ্ছিল মাথায়, ওর আব্বার মতো কঠিন মানুষও শত্রুর পা ধরে মিনতি করতে পারে, তাও তার জন্যে। মেহিনুর স্তব্ধ হয়ে বসেছিল, একেবারে নিথর। এহসান যখন তার বাবাকে ধাক্কা দেয় তখন হুঁশ ফেরে মেহিনুরের। মেহরুবের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ছুটে যায় বাবার কাছে, আব্বাকে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, আব্বা, আপনি কেন আমার জন্য এই নর পশুর কাছে মাথা নত করছেন? কেন আব্বা? আমার মৃত্যুর আগ পর্যন্ত আমাকে ছাড়বেন এই নরখাদক? আব্বা, আপনি চলে যান, আমার জন্য কষ্ট করবেন না। ভেবে নিন না আপনার মেয়ে মরে গেছে। মেহিনুর কান্নায় ফেটে পড়ে। এই হৃদয় বিদারক দৃশ্য দেখে মোস্তফা সাহেব আর স্থির থাকতে পারেন না। তিনি মনিরুলের হাত ধরে মিনতি করে বলেন, ভাইজান, আপনি কিছু বলবেন না, আমার ফুলকে ছেড়ে দিতে বলেন। আমার বাড়িটা যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ভাইজান, মাফ করে দিন আমাকে, নিয়ে নেন সব, কিন্তু আমার ফুলকে যেতে দেন। কিন্তু মনিরুল সাহেব তার হাত সরিয়ে নেন। মুখে কঠিন এক হাসি ফুটে ওঠে। এসব আমি জানি না। চুক্তি যখন করেছ মাসুলও দিতে হবে, আর আমি বললেই হবে না। সব এহসানের উপর নির্ভর করছে। তাছাড়া এখন এহসানের স্ত্রী তোমার নাতনি। এহসানের কাছে যাও, তাকে বোঝাও। মোস্তফা সাহেব কিছু বলতে যাবেন, কিন্তু তার আগে মেহরুব চিৎকার করে ওঠে, কি বলবেন দাদা আপনি? কিচ্ছু বলার নেই। আমার বোনকে আমি নিয়ে যাব। এই কুত্তার বাচ্চা কি বাল ছিঁড়বে? এহসানের মাথার রক্ত টকবক করে ফুটতে থাকে। এমন কথাও চারিপাশে চোখ ঘুরিয়ে একটা লাঠি তুলে নেয়। মুখের শিরাগুলো ফুলে ওঠে, গলা বাজখাই হয়ে যায়। সুরের বাচ্চা, আমার বাড়িতে এসে আমায় গালি দিচ্ছিস? এই বলে এহসান যখন মেহরুবের দিকে ঝাঁপিয়ে পড়তে যাবে, ঠিক তখনই মেহনুর এক ঝটকায় উঠে দাঁড়ায়। ওর 2 হাত দিয়ে এহসানকে আঁকড়ে ধরে নিজের শরীরের সব শক্তি দিয়ে ঠেকিয়ে রাখে, যেন এহসান মেহরুবকে মারতে না পারে। মেহনুরের গলা কান্নায় ভেঙে পড়ে। না, না, আমার ভাইজানকে কিছু করবেন না এহসান চাচা। না চাচা, হ্যাঁ, এমন করবেন না। মেহনুরের কান্নার মুহূর্তের জন্য থমকে যায় এহসান। ওর বুকের ভেতর ধকধক করে উঠে, যেন কিছু একটা ভেঙে যাচ্ছে ভিতরে। মেহনুর ওকে জড়িয়ে ধরে আছে একদম শক্ত করে। এহসানের গলা দিয়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। ওর হাত থেকে লাঠিটা পড়ে যায় মাটিতে। পরক্ষণে এহসান ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, ওর কপালে ঠোঁট ছোঁয়ায়, গভীর গলায় বলে, এই নারী শুধুই আমার, শুধুই আমার। এই নারীকে যে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইবে, মনে রেখো তার কলিজা ছিঁড়িয়ে আনতে আমি এহসানের 1 মুহূর্ত সময় লাগবে না। তারপর কড়কড়ে স্বরে চারিপাশে সবাইকে হুঁশিয়ার করে বলে, তোরা চুপচাপ বেরিয়ে যা আমার বাড়ি থেকে। ভুলে যা তোদের মেয়ের কথা আজকে থেকে। এই নারী, এই এহসান তালুকদারের অস্তিত্ব। এহসান মেহনুরকে সবার সামনে কোলে তোলেন এবং তারপর নিজের কক্ষে নিয়ে যেতে শুরু করে। যাওয়ার পথে সে কঠোর গলায় বলে, আব্বা, এই কুত্তাগুলোকে লাথি দিয়ে বের করে দাও বাড়ি থেকে। মেহনুরের বাবা, ভাই এবং দাদা হতাশ হয়ে বুকে কষ্ট চেপে বাড়ি চলে যান। তবে মেহরুব যাওয়ার সময় মনিরুল সাহেবকে এক হুমকি দিয়ে যায়।
মনে রেখো, এমন ধ্বংস আর কলঙ্কিত করব তোমায় মনিরুল সাহেব, যে তুমি এই সমাজে আর মুখ দেখাতে পারবে না। এই বলে মেহরুব ক্ষোভ ভরা মন নিয়ে চলে যায়। এহসান মেহনুরকে নিজের কক্ষে নিয়ে আসে, কিন্তু সে মেহরুবের কথা শুনেনি। যদি শুনতে পেত হয়তো মেহরুবের কলিজা ছিঁড়ে নিত। মেহনুরকে কক্ষে এনে এহসান তাকে সোফায় বসিয়ে দেয়। তবে মেহনুরের কোনো ভাবান্তর নেই, সে যেন পাথর হয়ে গেছে, শরীর ভেঙে যাচ্ছে, মনে হচ্ছে নিজের উপরই পাগল হয়ে গেছে। মনে হচ্ছে এই সব যেন এক দুঃস্বপ্ন, ঘুম ভেঙে গেলে সবকিছু শেষ হয়ে যাবে। তবে হঠাৎ এহসান তার শরীর ঝাঁকিয়ে বলে। মেহনুর। মেহনুরের হুঁশ ফিরে আসে। এহসানকে সামনে দেখতেই সে কোনো দিকে না তাকিয়ে ঠাস করে এক থাপ্পড় বসিয়ে দেয় এহসানের গালে। এরপর তার কলার চেপে ধরে চিৎকার করে বলে, আপনি একটা পাপী, একটা অমানুষ জানোয়ার। আপনি আপনি আপনার মনুষ্যত্ব হারিয়েছেন। আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও না। ধ্বংস হয়ে যাবেন আপনি, ধ্বংস। এহসানের মাথা রাগে ফেটে যেতে থাকে। রাগের চোটে মেহনুরের হাত নিজের থেকে ছাড়িয়ে নিয়ে দাঁত চেপে বলে, এতে আমার ভালো ছেড়ে যাবে না। তোর কাছে চেয়েছি আমি ক্ষমা, প্রয়োজন নেই তোর বালের আমার। মেহনুর এমন উক্তি শুনে কিছুক্ষণ থমকে গিয়ে বলে, এতটুকু তো মানুষের মতো কথা বলুন। মানুষ তো আপনি নাকি দেখতেই শুধু? এহসান চিৎকার করে বলে, হ্যাঁ আমি দেখতেই মানুষ, কিন্তু আসলে একটা আস্ত নরখাদক। আমি একটা ভয়ঙ্কর পাপী, আমি একটা পশু, আমি খারাপের চেয়েও খারাপ। আর মনে রাখিস, এই খারাপের অধীনে তুই অধীনস্থ। মেহনুর রাগে তীব্রভাবে এহসানের হাত থেকে নিজের হাত সরিয়ে নেয়। কিছুক্ষণ চুপ থাকার পর ক্ষোভের মাথায় আবারও এহসানের পাঞ্জাবির কলার শক্ত করে ধরে নেয়। আর কোনো কিছু না ভেবে এক ঝটকায় নিজের দাঁত এহসানের কাঁধে বসিয়ে দেয়। এহসান একটুও প্রতিক্রিয়া দেখায় না, আগের মতো স্থির হয়ে মেহনুরের দিকে ঝুঁকে রইল। মেহনুর এই দৃশ্য দেখে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। তার মনের সমস্ত রাগ এক মুহূর্তে প্রতিফলিত হলো। আর কিছু না ভেবে এহসানের গলায়, কাঁধ এবং ঘাড়ে নিজের দাঁত বসিয়ে দিতে লাগলো। এহসান তাও একটা শব্দ করলো না, নিঃশব্দে দাঁড়িয়ে রইল। কিছু সময় পর মেহনুর ক্লান্ত হয়ে সোফায় হালকা শ্বাস নিয়ে মাথা এলিয়ে দিল। তার ভেতরটা আরো ভারী হয়ে উঠল, কিন্তু এহসান কোনো সাড়া না দেওয়ার কারণে তার বিরক্তি বাড়ছিল। এহসান তার নির্বিকার হাসি মুখে মুচকি হেসে বলল, ব্যাস এই শেষ? তোমার আমার পুঁতিটা খুব মাত্র কয়েকটা কামড়ে? মেহনুর এহসানের কথা এক পলক তাকায়। ওর পানে তাকিয়ে মেহনুর আটকে ওঠে, কারণ কামড়িয়ে সে এহসানের গলায় রক্ত জমাট বাঁধিয়ে দিয়েছে। নিজের অজান্তে কি করছে, এত বড় একটা খারাপ কাজ করলো, কি করলো? এহসান নিজের কলার ঠিক করতে করতে কক্ষ থেকে বেরিয়ে যায়। বেরিয়ে আসতে হাসিব খবর দেয় ওই স্নাইপার মানে রাতুল তার কাজ শেষ করে মেরে বাগানে এসে বসে আছে এহসানের অপেক্ষায়। এহসান স্নাইপারের কাছে বাগানে যায়। স্নাইপারের সামনে এসে বসতে বসতে সে বলে, ইউ হ্যাভ ডান ইউর ওয়ার্ক বিউটিফুলি। স্নাইপার হেসে উত্তর দেয়, ইয়েস, আই হ্যাভ ডান দ্যাট। এহসান একটু মুচকি হেসে বলে, দেন আই এম গিভিং ইউর মানি 10 লাখ, রাইট? স্নাইপার মাথা নেড়ে সম্মতি জানায়। ইয়েস, বাট অ্যালং উইথ দ্যাট আই উইল নিড সামথিং এলস। এহসান তার মগজে ঘোরাফেরা করতে থাকা ভাবনায় অস্থির হয়ে ওঠে, কিন্তু হাসি দিয়ে বলে, ওয়েট। স্নাইপার তখন বাগানে থাকা মালির মেয়ে নিপার দিকে ইশারা করে যে গাছে পানি দিচ্ছিল। সে নিপাকে দেখিয়ে বলে, দিস গার্ল হু আই ওয়ান্ট অন হার অন বেড ফর অনলি 2 hours। এহসানের মগজ রাগে উত্তেজনায় টকবক করে ওঠে, কিন্তু সেগুলো এক মুহূর্তের জন্য চাপা দিয়ে হাসি দিয়ে বলে, ও ইন দ্যাট কেস ওয়েট এ মোমেন্ট। এহসান মুচকি হেসে হাসিবকে ডাকলো। হাসি বোনার জন্য বিশেষ উপহার রেখেছি, নিয়ে এত সেটা। হাসিব থমকে যায়। এহসান বিশেষ উপহার কথাটা যখন বলে তখন তার মানে একটাই, কেউ পৃথিবী থেকে বিদায় নেবে। কিন্তু এই স্নাইপার তো তেমন কিছু করেনি। তবে হাসিব কিছু না বলে নির্দেশ পালন করে। কয়েক মিনিটের মধ্যে সে এক বিশাল বাক্স আর একটা অটো ড্রিল মেশিন এনে এহসানের সামনে রাখে। স্নাইপারটি অবাক হয়ে বাক্সের দিকে তাকায়, কিছু বুঝতে না পেরে কপাল কুঁচকে বলে, হোয়াট ইজ দিস ব্রো? এহসান কোনো উত্তর দেয় না। ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি রেখে সে বাক্স খুলে দুটো লম্বা মোটা ধারালো পেরেক বের করে। হাসিব নিঃশব্দে দাঁড়িয়ে থাকে, সে জানে এখন কি হবে। এহসান এবার তীক্ষ্ণ দৃষ্টিতে স্নাইপারের দিকে তাকায়। লোকটি চেয়ারের হাতলে হাত রেখে বসে আছে। এহসান কোনো শব্দ না করে এক ঝটকায় এগিয়ে আসে, চেয়ারের উপর রাখা স্নাইপারের দুটো হাতে সজোরে পেরেক গেঁথে দেয়। ধাতব শব্দে পেরেকগুলো কাঠ ভেদ করে ঢুকে যায়। স্নাইপারের হাত চেয়ারের হাতলের সঙ্গে একেবারে আটকে যায়। স্নাইপারটা তীব্র চিৎকার দিয়ে ওঠে। এহসান দাঁত চেপে ফিসফিস করে বলে, আমার বাড়ির মহিলা দেখে চোখ দেশ কুত্তার বাচ্চা, তুই তোর পুরুষত্ব হাসিল করতে চাস? দাঁড়া, আমি দেখাচ্ছি। তারপর সে পাশে রাখা ড্রিল মেশিনটা হাতে তুলে নেয়। একবার চালিয়ে দেখে মেশিনটা ঠিকঠাক চলছে কিনা। ঘর জোরে গর্জন তুলে শব্দ করে ওঠে ড্রিল মেশিন।
এরপর কোনো পূর্বাভাস ছাড়া এহসান সেটা সোজা স্নাইপারের প্যান্টের উপর দিয়ে তার পুরুষাঙ্গে ঠেসে ধরে। বাগানে কানের পর্দা ফাটানো এক বিকট চিৎকার ছড়িয়ে পড়ে। স্নাইপারটা মাথা উঁচিয়ে আর্তনাদ করে, শরীরটা কাঁপতে কাঁপতে ঝাঁকুনি খায়। এহসান এক হাত দিয়ে ওর মাথাটা ধরে রাখে, আরেক হাতে দ্রুত একটা ছুরি বের করে নিয়ে তার জিভ মাঝখান থেকে একটানে কেটে ফেলে। রক্ত ছিটকে পড়ে চারিপাশে। ড্রিল মেশিন বের করে এনে এবার সে হাসিবের দিকে তাকায়। ওর চোখে ছড়িয়ে ঢোকা হাসিব। হাসিব একটু কাঁপে। কিন্তু কেন? এহসানের চোখ দুটো লাল হয়ে ওঠে, দাঁতে দাঁত চেপে বলে, ও নিপাকে নিজের বিছনায় চেয়েছে। আর দেরি করে না হাসিব। নিপা তার অনেক শখের নারী, ওর দিকে জানোয়ারটা চোখ তুলেছে। এক পলকে ছুরি তুলে নেয় সে। এক হাতে স্নাইপারের মাথাটা ধরে আরেক হাতে ছুরিটা ওর দুই চোখে একসঙ্গে গেঁথে দেয়। স্নাইপারটা এবার সত্যিকারের নরক যন্ত্রণায় চিৎকার করে ওঠে, কিন্তু তার জিভ তো নেই। সেই চিৎকার বোবা কান্নার মতো মনে হয়। মাত্র কয়েক মুহূর্ত, তারপর সব শেষ। তার দেহটা নিথর হয়ে পড়ে থাকে চেয়ারের সঙ্গে আটকে। কে জানতো একটা নোংরা প্রস্তাব তার জীবনকে এত নির্মমভাবে শেষ করে দেবে। এহসান ধীরে ধীরে নিজের পাঞ্জাবির দিকে তাকায়। কিছুটা রক্ত লেগে গেছে। বিরক্তির সঙ্গে বলে, লাশটা নর্দমায় ফেলে দে আর সব কিছু পরিষ্কার করে রাখ। আমি গোসল করে আসি, নাপাক রক্ত লেগে গেছে শরীরে। বলেই সে বাগান থেকে বেরিয়ে যায়। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে মেহিনুর। একদম পাথর হয়ে গেছে ও। ওর চোখের সামনে যা ঘটলো সেটা কোনো দুঃস্বপ্ন নয়, এক নির্মম বাস্তবতা। এহসান কিভাবে লোকটাকে শেষ করে দিল, কিভাবে পেরেক গেঁথে ওর হাতে চেয়ারে আটকে দিল, কিভাবে ড্রিল মেশিন দিয়ে, না ও এসব ভাবতে চায় না। শরীরের রক্ত যেন জমে আসছে, শিরাগুলো শক্ত হয়ে গেছে, বুকের ভেতরটা ধকধক করছে। মনে হচ্ছে হৃৎপিণ্ডটা ফেটে বেরিয়ে আসবে। ওর হাত পা ঠান্ডা বরফের মতো, কাঁপছেও, ভয়ঙ্করভাবে কাঁপছে। এহসান যদি ওকেও মেরে ফেলে, একবার যদি সন্দেহ করে যে ও সব দেখে ফেলেছে, ও কি পারবে সেই যন্ত্রণাদায়ক মৃত্যু সহ্য করতে? না, পারবে না। মেহনুর আর দাঁড়িয়ে থাকতে পারে না, এক দৌড়ে ছুটে যায় কাপড় রাখার কক্ষে। একটা অন্ধকার কোণে গুটিসুটি মেরে বসে পড়ে। শরীরটা ঝাঁকুনি খাচ্ছে, চোখ ফেটে পানি আসছে, কিন্তু মুখ চেপে ধরে রেখেছে। কোনো শব্দ করা যাবে না। শ্বাস বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে এই মুহূর্তে হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে। এহসান কক্ষে এসে দেখলো মেহনুর নেই। বিছানা ফাঁকা, জানালার পর্দা থমকে আছে বাতাসহীন ঘরে। ওর ভ্রু কুঁচকে গেল। মেহনুর কোথায় গেল? ব্যালকনিতে ছুটে গেল, নেই। বাথরুমের দরজা ধাক্কিয়ে দেখলো, সেখানেও নেই। বাইরের দরজা তো ভেতর থেকে বন্ধ, তাহলে বেরোলো কিভাবে? এহসানের চোখ সরু হয়ে আসে, ওর পায়ের শব্দ মৃদু হয়ে যায়, নিঃশ্বাস ধীর হয়ে আসে। কোনো একটা সম্ভাবনা মাথায় আসতে ধীরে ধীরে কাপড় রাখার কক্ষের দিকে এগিয়ে যায় ও। দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ শুনে নিঃশব্দ, তবু একটা ঘ্রাণ ছড়িয়ে আছে বাতাসে, মেহনুরের শরীরের গন্ধ। এহসানের ঠোঁটে এক চিলতে হাসি খেলে যায় ও দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। ভেতরে অন্ধকার, আলো জ্বালাতে চোখ চলে যায় কক্ষের এক কোণে। ঘাপটি মেরে বসে আছে মেহনুর। ভয়ের রূপ ওর গায়ে একটা স্পর্শ লাগেনি, অথচ মনে হচ্ছে যেন কয়েক ঘন্টা ধরে মারধর করা হয়েছে। শরীরটা কাঁপছে, চোখের কোণে পানি জমে আছে, মুখ শুকিয়ে গেছে। এহসান ধীরে ধীরে ওর দিকে এগিয়ে যায়, কিন্তু যত এগোয় মেহনুর তত সংকুচিত হয়ে যায়। দেয়ালের গায়ে নিজেকে ঠেলে দিচ্ছে, যেন আরেকটু চাপ দিলে দেয়ালের ভেতর ঢুকে যাবে। ওর এই ভয়ের কারণ জানা, কিন্তু নিজ কানে শুনতে চায় এহসান। ও হাঁটু গেড়ে বসে ওর সামনে। মেহনুর একটা অসহায় ভীত কণ্ঠে ফিসফিস করে ওঠে, মারবেন? মেহনুর কান্না চেপে রেখেছে, কিন্তু ঠোঁট কাঁপছে, হাত দুটো বুকের কাছে শক্ত করে ধরা। মারবেন না আমায়? এহসান কিছুক্ষণ তাকিয়ে থাকে মেহনুরের দিকে। ও কি সত্যি মনে করছে যে ওকে মেরে ফেলবে? একটা অদ্ভুত অনুভূতি হয় এহসানের বুকের ভেতর। ওর হাত এগিয়ে যায়, মেহনুরের নরম গাল ছুঁয়ে আলতো করে বলে, কি হয়েছে বলো তো? এত ভয় পাচ্ছ কেন? বলো আমায়। মেহনুর সাথে সাথে মুখ সরিয়ে নেয়। গালে লাগানো এহসানের হাতটা সরিয়ে দিতে চেষ্টা করে, কিন্তু ভাঙা গলায় ফিসফিস করে বলে ফেলে, আপনি কি আমাকেও এভাবে মেরে ফেলবেন? আমায় মেরে ফেলবেন আপনি, তাই না? মেরে দিবেন আমায়, তাই? এক মুহূর্তের জন্য এহসানের হৃদস্পন্দন থেমে যায়। ও কি সত্যি এতটা ভয়ে আছে, এতটা আতঙ্কিত? এহসান গভীর শ্বাস নেয়, তারপর মেহনুরকে এক ঝটকায় নিজের বুকের ভেতর টেনে নেয়। চুপ করো। মেহনুর ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ধীরস্বরে বলে, আমি তোমায় কিছু করব না যদি তুমি আমার কথা মতো চলো। যদি আমার নিয়মে থাকো তাহলে আমি তোমায় আঘাত করব না। তুমি যদি কষ্ট পাও আমি কি নিয়ে বাঁচবো বলো? ওর কণ্ঠে দৃঢ়তা, চোখে কোনো রহস্য নেই, কিন্তু মেহনুরের মন থেকে ভয় এখনো যায়নি। কিছুক্ষণ পর এহসান ওকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়, তারপর বলে, আমি গোসল করতে যাচ্ছি, ফিরে এসে তো আমার পাঞ্জাবি পায়জামা আর তো সব সামনেই পাই। ওর কণ্ঠ কঠিন, ধীর কিন্তু আদেশমূলক। এগুলো এখন থেকে তোর দায়িত্ব। এই বলে একখানা লুঙ্গি আর বড় তোয়ালে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে আসে। তারপর ওয়ার্ড্রপ থেকে মিসওয়াক নিয়ে কক্ষ থেকে বেরিয়ে যায়। উদ্দেশ্য পুকুরে গিয়ে ডুব দিয়ে গোসল করা। ভয়ে পাথর হয়ে বসে আছে মেহনুর। শরীর কাঁপছে, হাত পা অসাড় হয়ে আসছে।
কিন্তু মাথার ভিতর একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, এহসান যদি ফিরে এসে দেখে তার কথা মতো কিছুই রাখা হয়নি, তাহলে ও কি তখনও শান্ত থাকবে নাকি আবারও ভয়ঙ্কর রূপ নিবে। সে আর দেরি করে না, ধীরে ধীরে উঠে দাঁড়ায়, হাতে তুলে নেয় এহসানের জন্য কালো রঙের পাঞ্জাবি পাজামা আর আতরের বোতল। বুক ধুকধুক করছে, কিন্তু সে কক্ষে ফিরে আসে, নিঃশব্দে এসে জামাকাপড় বিছানার উপর রাখে, তারপর নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকে। ঠিক সেই মুহূর্তে দরজা ঠেলে ভেতরে ঢুকে এহসান। মেহনুর তাকিয়ে দেখে এহসান কেবল লুঙ্গি পরে আছে, গায়ে জড়িয়ে আছে একখানা বড় তোয়ালে, আর চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। এহসান একদম মেহনুরের সামনে এসে তোয়ালেটা খুলে বিছানায় ফেলে দেয়। মেহনুরের চোখ এক মুহূর্তের জন্য আটকে যায়। নিখুঁত ধবধবে ফর্সা শরীর, একটুও ক্ষতের দাগ নেই, অথচ সে তো কতবার আব্বা চাচাদের গোসল সেরে আসার পর দেখেছে তাদের শরীরে ছোট বড় কত ক্ষত চিহ্ন, কিন্তু এহসান তার শরীরে একটিও নেই, যেন নিখুঁতভাবে গড়া, শক্তিশালী তবু মসৃণ। মেহনুরের এমনভাবে তাকিয়ে থাকা এহসানের চোখ এড়ায় না, একপাশে ভ্রু নাচিয়ে বলে, কিরে, কি দেখছিস? মেহনুর ভাবহীন স্বরে বলে ফেলে, আপনার শরীরে কোনো ক্ষতের দাগ নেই, আব্বা চাচাদের তো। নিজের কথাই নিজেই লজ্জায় গুটিয়ে যায়। এ কি বলে ফেললো সে? এহসান মৃদু হেসে বলে, তোর বাপ চাচার মতো কাপুরুষ না আমি, যা মারামারি করতে গিয়ে কুকুরের মতো মার খেয়ে শরীরে ক্ষত নিয়ে ফিরবো। মেহনুর চুপ করে যায়, কিছু বলার সাহস হয় না। এহসান ধীর পায়ে মেহনুরের দিকে এগিয়ে আসে, মেহনুরের শ্বাস আটকে যায়, এক পা দুই পা। এহসান যত এগোচ্ছে মেহনুর ততই পিছাচ্ছে, একসময় পেছনের বিছানার সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায় সে। ভয়ে কাপা গলায় বলে, না, এগুবেন না। এহসান কি এত সহজে থামবে? সে তো আরো ঝুঁকে আসে, যেন ভয় দেখিয়ে উপভোগ করছে। মেহনুর শ্বাস নিতে পারছে না, গলা শুকিয়ে কাঠ। সে আরো পিছুতে চায়, কিন্তু বিছানার সীমা শেষ হয়ে গেছে। এহসান থামছে না। একসময় মেহনুরের শরীরের উপর তার ছায়া পড়ে যায়। মেহনুর আর কিছু না ভেবে আকস্মিকভাবে এক লাথি মেরে বসে এহসানের বুক বরাবর। এক মুহূর্তের জন্য সব স্তব্ধ হয়ে যায়। এহসান নিজের বুক চেপে ধরে কিছুটা পিছিয়ে যায়। মেহনুর নিজের কাণ্ডে নিজেই স্তব্ধ। কি করলো সে? তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে এহসানের কাছে আসে, ব্যাকুল স্বরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করে ফেললাম এটা? বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে এটা করিনি। আপনা আপনি হয়ে গেছে, বিশ্বাস করুন। এহসান কাশতে শুরু করে ইচ্ছে করে। মেহনুর আরো বেশি ব্যাকুল হয়ে পড়ে, ওকে বিছানায় বসিয়ে দেয়, এক গ্লাস পানি এনে নিজ হাতে খাইয়ে দেয়, আর অস্থির গলায় বলে, সত্যি বলছি, আমি এটা ইচ্ছে করে করিনি, বিশ্বাস করুন, সত্যি। এহসান পানিটুকু শেষ করে এক পলক মেহনুরের দিকে তাকায়, তারপর শান্ত স্বরে বলে, যা, ওয়ার্ড্রোব থেকে জয়তুন তেল নিয়ে আয়। মেহনুর এক মুহূর্ত দেরি না করে দ্রুত উঠে দাঁড়ায়। মাথার ভেতর দুশ্চিন্তার ঝড়। এখনই যদি এহসানের আদেশ না মানে, তাহলে আল্লাহ জানেন এহসান ওকে বাঁচিয়ে রাখবে কিনা। হাত কাঁপছে, তবু ওয়ার্ড্রোব খুলে তেলের বোতলটা বের করে নিয়ে আসে। কক্ষের ভেতর ঢুকতে এহসান এক প্রকার আদেশের সুরে বলে, আমার সারা গায়ে তেল দিয়ে একটু মালিশ করে দে। একটা মুহূর্তের জন্য মেহনুরের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। কি বলল এহসান? ওর হঠাৎ করে ঘৃণা হতে থাকে। এই পাপী শরীর, এই কলঙ্কিত শরীর, যে হাতে হাজারো মানুষ খুন করেছে, যে শরীর পাপের বোঝা হয়েছে, সেই শরীরে কি সে হাত রাখবে? না, অসম্ভব। কিন্তু সে কিছু বলে না, শুধু দাঁড়িয়ে থাকে এক জায়গায় বোবা হয়ে। এহসান একটু পরে সেটা খেয়াল করে, ভ্রু কুচকে বলে, এই কোথায় হারালি? শুনতে পাচ্ছিস না? মেহনুর ঝট করে উত্তর দেয়, আমি আপনাকে ছুঁতে পারবো না। এহসানের চোখের ভ্রুটা খানিকটা নেমে আসে, চোখ দুটো আরো গাঢ় হয়, গলায় চাপা বিস্ময়। কেন? মেহনুর চোখ ফিরিয়ে নেয় অন্যদিকে, কঠিন স্বরে বলে, আমি চাই না কোনো পাপিষ্ঠ পুরুষের শরীর স্পর্শ করতে। কক্ষের বাতাস যেন ভারী হয়ে ওঠে। এহসান কিছুক্ষণ মেহনুরের দিকে স্থির হয়ে তাকিয়ে থাকে, তারপর মৃদু হাসে আর বলে, তুমি শুধু স্পর্শ করবে এই পাপিষ্ঠ শরীরে? তুমি তো স্পর্শ করেছো এই পাপিষ্ঠ অন্তর। মেহনুর বাক্যহীন হয়ে দাঁড়িয়ে থাকে, তার মস্তিষ্কে একের পর এক অস্থির চিন্তা চলে আসে। কিভাবে এহসান এমন কথা বলে বুঝে উঠতে পারে না, কিন্তু তার কিছু করার নেই। তারপর হঠাৎ করে এহসান তীব্রভাবে ধমক দিয়ে বলে, চুপচাপ যা বলেছি কর, নয়তো হাত কেটে রেখে দেবো বেয়াদম নারী। মেহনুর সারা শরীরে এক শিহরণ অনুভব করে। সঠিক সময়ে বোধগম্য হয় যে তাকে এই কাজ করতেই হবে, এহসানের শরীরে তেল মালিশ। তবে তার মনে ঘৃণা, সংকোচে চরম অনুভূতি ছিল। সে কি করবে না করবে কিছুই বুঝতে পারে না। একসময় অবশেষে বাধ্য হয়ে মেহনুর বিছানায় উঠে যায়, তার হাত কাঁপছে। তবে সে কিছু না ভেবে খুব আলতোভাবে এহসানের গায়ে তেল মাখিয়ে দিতে শুরু করে। এহসান চোখ বন্ধ করে বসে থাকে। সে তার প্রিয় নারীর হাতের স্পর্শ এক অদ্ভুত শান্তি অনুভব করছে। এমন শান্তি তো তার প্রয়োজন। আধা ঘন্টা পর যখন মেহনুর এহসানের শরীর মালিশ শেষ করে, তখন এহসান চোখ খুলে বলে, হয়েছে হয়েছে, এখন যা, নিচ থেকে খাবার নিয়ে আয়। মেহনুর নিঃশব্দে তেলের বোতলটি রেখে নিচে চলে আসে। নিচে পৌঁছাতে আয়েশা বেগম তাকে দেখে বলেন, কোনো প্রয়োজন নেই মেহনুর। মেহনুর মাথা নিচু করে বলে, এহসান চাচার জন্য খাবার নিয়ে যেতে বলেছেন। আয়েশা মুচকি হেসে বলেন,
স্বামী হয়, তোমার চাচা নয়। এতে পাপ হবে, এভাবে বলো না। মেহনুর মাথা তুলে বিষাদময় হাসি দিয়ে বলে, পাপ হবে না, কারণ আমি ওনার স্বামী হিসেবে মানি না, আর মানার কোনো কথাই ওঠে না। আয়েশা বেগম মেহনুরের গালে হাত রেখে হতাশ গলায় বলেন, বুঝেছি আমি তোমার অবস্থা। আচ্ছা, এখন খাবার প্লেট নিয়ে দিচ্ছি, তুমি নিয়ে যাও। মেহনুর ধীর পায়ে খাবারের প্লেট নিয়ে কক্ষে চলে আসে। কক্ষে ঢুকে দেখে এহসান এখনো খালি গায়ে বসে ফাইল পড়ছে, শুধু লুঙ্গি পরিহিত। মেহনুরের মনে এক ধরনের অস্বস্তি হয়, তাকে এভাবে বারবার দেখে লজ্জা লাগছে। দীর্ঘশ্বাস ফেলে মেহনুর খাবারের প্লেট এহসানের সামনে রাখে। এহসান তার দিকে তাকায়, কিন্তু ফাইল পড়তে থাকে। নিন খাবার। এহসান আবারও ফাইল পড়তে পড়তে বলে, খাবার মুখে তুলে দে। এখন মেহনুরের ভীষণ রাগ হয়, ঘৃণা আরো এক ধাপ বাড়ে। কটমট করে বলে, আল্লাহ হাত আপনাকে দেননি নাকি হাত পাপে ঝলসে গেছে আপনার? এহসান শান্ত চোখে মেহনুরের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ ঝলসে গেছে, তবে হাত নয়, অন্তর। আর তা পাপে নয়, তোর মোহমায়। মেহনুর কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তার হৃদয় এক অদ্ভুত অবস্থা, যতটুকু কষ্ট ততটুকু রহস্যময় অনুভূতি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।